সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি বর তো মানে, পাবি বর তো মানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে। আমরা মেটিয়া ব্রুজের নাম অনেকে শুনেছি, কিন্তু মেটিয়া ব্রুজটাকে অনেকেই আমরা মিনি পাকিস্তান বলে অনেক সময় দাগিয়ে দিই। এবং আমরা অনেক সময় দেখি এই যে আমরা বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বলে একটি সংগঠনের মাধ্যমে আপনাদেরকে কলকাতার গল্প বলি। সেখানে দেখা যায় যে কলকাতা বলতে খুব চেনা চেনা জানা চেনা কিছু যেই স্থান সেগুলোকেই বলা হয়, এবং তার বাইরের কলকাতাটাকে আমরা দেখতে পারি না। মেটিয়া ব্রুজও সেরকম একটা জায়গা, এবং মেটিয়া ব্রুজে আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে মেটিয়া ব্রুজটাকে পাকিস্তান বলে দাগিয়ে দেওয়া হয় অনেক সময়। তো আমরা আজকে আড্ডায় বসে গেছি শ্রুতিদির সাথে, এবং শ্রুতিদি একটি দীর্ঘ কাজ করেছেন মেটিয়া ব্রুজ নিয়ে, মেটিয়া ব্রুজের ইতিহাস নিয়ে এবং মেটিয়া ব্রুজের মানুষকে নিয়ে। আমরা আজ শ্রুতিদির থেকে শুনে নেব সেই গল্প, মেটিয়া ব্রুজের গল্প, যেই গল্প বা যেই কলকাতায় মেটিয়া ব্রুজকে সেইভাবে স্থান দেওয়া হয় না, সেই গল্পটা আমরা আজকে শ্রুতিদির থেকে শুনবো। শ্রুতিদির কাছে আসছি। তোমার এই যে কাজটা, এই মেটিয়া ব্রুজের কাজটা, এটা শুরু কি করে হলো, বা এটার ভাবনা চিন্তা কি করে হলো যে এরকম একটা কাজ করব? প্রথমেই ধন্যবাদ এই আড্ডার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য। তো এবং নামটা ভারী সুন্দর, হ্যাঁ, বন্ধুর বাড়ি ফুলের গন্ধ। এখন দেখো শব্দটার মধ্যে তো, কথাটার মধ্যে বন্ধু আছে, কাকে বন্ধু ভাবছি আর কাকে ভাবছি না। আমার কাজটা সূত্রটা অ্যাকচুয়ালি বন্ধু খোঁজা দিয়েই। আমি কত্থক শিখেছি, আমি কলকাতা শহরেই জন্মেছি, বড় হয়েছি, শিখেছি পড়াশোনা। ওয়াজেদ আলী শাহ, নবাব ওয়াজেদ আলী শাহ, যিনি লখনৌতে যার রাজত্ব ছিল আবাধে, সেখান থেকে ওনার যখন রাজ্য ব্রিটিশ শাসন, মানে ব্রিটিশরা যখন নিয়ে নিল, উনি কিন্তু এক্সাইলে, নির্বাসনে কলকাতায় মেটিয়া ব্রুজে কাটিয়েছিলেন দীর্ঘ 30 বছর। এবং বলা হয় যে ওনার হাত ধরেই কত্থক এবং নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের নানা ধারা, মূলত ঠুমরি এবং বিভিন্ন ধরনের বাজনা ওনার হাত ধরেই কলকাতায় আসে, শুরুয়াত এক ধরনের। তো কত্থকের ছাত্রী হিসেবে কত্থকের ইতিহাসে ওনার নামের মেনশন খুব মানে ছোট্ট করে আসে আর কি। এবং আমরা ওয়াজেদ আলী শাহ বললে বিরিয়ানি, এবং কলকাতার বিরিয়ানি খুবই নাম করা, কারণ আলু আছে, অল দ্যাট ইজ ফাইন। কুইজিন খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, রান্না বান্না। কিন্তু আমার প্রশ্ন যেখান থেকে জেগেছিল যে আচ্ছা, মেটিয়া ব্রুজ তো কলকাতা শহরে, আমি এখানে মানে জন্মেছি, বড় হয়েছি, নাচের সূত্রে কলকাতার বিভিন্ন জায়গায় গেছি, দেশের বিভিন্ন জায়গায় গেছি, বিদেশেও গেছি, কিন্তু মেটিয়া ব্রুজ যাওয়া হয়নি। এবং যাওয়া হয়নি শুধু না, মেটিয়া ব্রুজ সম্পর্কে যেগুলো তুমি বলছিলে, ছোট থেকে যে ধরনের কথা, ভালো জায়গা না, খারাপ অঞ্চল, এবং আরো বড় হতে, ইনফ্যাক্ট নামটা খুব কমই শুনেছি সত্যি কথা বলতে। খিদিরপুর তবু এসছে কারণ ফ্যান্সি মার্কেট ছিল, এবং আমাদের ছোটবেলায় 90 দশকে আরো গুরুত্বপূর্ণ যে ফ্যান্সি মার্কেটে নতুন ইলেকট্রনিক্সের জিনিস পাওয়া যায়, জামা কাপড় পাওয়া যায়, কিন্তু তুমি যাবে না, ওটা ভালো জায়গা না। কেন, বন্দর আছে, আমরা জানি ক্যালকাটা পোর্ট ওখানে আছে। মেটিয়া ব্রুজের মানে উল্লেখ সেই তুলনায় আরো কম, এবং ওই খুব খারাপ জায়গা। এবং যত বড় হয়েছি, একেবারেই সরাসরি ক্রিমিনাল আন্ডারবেলি এবং মিনি পাকিস্তান। তো আমার মানে কৌতূহল জায়গায় যে তাদের ঠিক আছে, কিন্তু কত্থক যে জায়গায় শুরু হলো একভাবে, যেখানে নবাব 30 বছর ছিলেন, এবং ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে যদু ভট্ট, সৌরীন্দ্রমোহন ঠাকুর, যারা কিনা মিউজিক কনয়েসিয়ার বলা হয়, আর্ট কনয়েসিয়ার বলা হয়, তারা তার দরবারে যেতেন গান শুনতে। তাকে মানে তার দরবারের বাইজি যারা ওখানে পারফর্ম করতেন, তারা উত্তর কলকাতার বাবুদের বাড়িতে আসতেন। একটা কিন্তু যাতায়াত ছিল, কম বেশি সেটা পরের কথা। এটা কি করে মানচিত্র থেকে উঠে গেল, মানে উড়েই গেল প্রায় আমাদের মাথার মানচিত্র থেকে, এবং যেটুকু তার অস্তিত্ব সেটা খুব নেগেটিভ একটা ভাবে, যে মিনি পাকিস্তান
তো আমার কৌতূহলের জায়গা আছে, এটা নিয়ে কি কিছু কাজ করা যায়। এবং এটা শুরুয়াত একদম বলতে পারো 2019 সালে। আমি তখন কাজাকিস্তানে চাকরি করতাম, ইন্ডিয়ান এম্বাসিতে নাচের টিচার। তো আমার মনে হয় যে ফিরে গিয়ে 2020-তে আমার ফেরার কথা, আমি একটা কাজ করবো। তো আমি স্ক্রিপ্ট লিখতে বসি, কিন্তু ওই 2 লাইনের বেশি এগোতে পারি না, কারণ মেটিয়া বুরুজ নিয়ে তো কিছুই জানি না। যাই জানি আমরা কিন্তু লখনৌ আবাদ সম্পর্কে অনেক কিছু পড়া হয়, সুজাউদ্দৌলা বা তার আগে, এবং নবাব ভীষণ, মানে নবাব চরিত্র সম্পর্কে যা যা আমরা জানি, কন্ট্রোভার্সিয়াল দিক, সেগুলো পরের কথা। মেটিয়া বুরুজে আসার পর খুব কি হয়েছে, আমার তখন মনে হলো যে আমি কত্থক শিখেছি কিন্তু কেন জানি না। এবং আমার বাবা সোমেন ঘোষ, তিনি নিজে তবলিয়া, লেখক, ফিল্ম হিস্টোরিয়ান, ক্রিটিক, উনিও তো আমাকে খুব কিছু বলেননি। আমার গুরু সুমিত্রা মিত্র উনিও বলেননি। এরম তো নয় যে মানে এটা শুধু জানেন না বলে, এটা কি তাহলে না জানাটা কিভাবে এসছে এবং জানতে গেলে কি করতে হবে, একদমই এরকম একটা জায়গা থেকে শুরু। তো আমি দেশে ফিরি 2020-তে, কোভিড 2 বছর প্রায় কিছুই হয়নি, আমরা সবাই জানি। তো আমার এই 2021-এর শুরুর দিকে যখন মাঝখানে একটু খুলেছিল, আমি এক বন্ধুর সঙ্গে বলি চল মেটিয়া বুরুজ যাই। তো আমরা গিয়েছি এবং একেবারেই টুরিস্টের মতো, মানে গুগলে দেখে 2-3টে জিনিস কোথায় কি আছে দেখে হেঁটে ফিরে এসেছি, এবং বুঝতে পারছি যে এরকম ভাবে গেলে হবে না। মানে ওভাবে তো কিছুই, আমার গিয়েই নিজের মনে হচ্ছে শুধু টুরিস্ট না, ওনারাও দেখে বুঝতে পারছেন খুব বাইরের, আমিও মনে হচ্ছে বাবা কোথাও একটা এসে পড়লাম। কিন্তু বন্ধু হওয়ার কথা ছিল তো, বিশেষত আমার কাছে যে নাকি কত্থক শিল্পী। তো এই সূত্রে বললাম, আমি বুঝলাম যে একটা গবেষণা করতে হবে, মানে একটা দীর্ঘ সময় দিয়ে গবেষণা করতে হবে। তো সেইখান থেকেই ফান্ড অ্যাপ্লিকেশন, কোথায় কি করা যায়। তো আমি ইন্ডিয়া ফাউন্ডেশন ফর দি আর্টস, IFA ব্যাঙ্গালোর, অ্যাপ্লাই করি একটা রিসার্চ গ্রান্টে, এবং আমি পেয়েও যাই। তো 18 মাস ধরে আমি এই রিসার্চটা করি, এই গবেষণাটা করি। তো গবেষণাটার ওই যেটা আমার জানার ছিল, যদি খুব স্পেসিফিক প্রশ্ন বলো, যে নবাবী ঐতিহ্য বলতে আমরা মানে নবাবের পরবর্তী কলকাতায় কি কি পেয়েছি, বিরিয়ানি পেয়েছি। আচ্ছা, লখনৌ চিকেনের যে ফ্যাব্রিক আমরা পরি ভীষণ সুন্দর, লখনৌ থেকে এসছে, নবাবের হাত ধরে এসছে। কথক বা বিভিন্ন মিউজিক্যাল জনরা এসছে, এবং এক ধরনের, লখনৌকে তো বলা হয় সিটি অফ তেহজিব, এক ধরনের এটিকেট, এক ধরনের ব্যবহার, এক ধরনের প্রেজেন্টেশন, তার কিছু। তারপর নবাব মারা গেল, 30 বছর উনি এসছেন 1856, 1887-তে উনি মারা যান। কত্থক কিন্তু থেকে গেছে কলকাতার বিভিন্ন অঞ্চলে, দক্ষিণ বলো উত্তর বলো, এত বড় বড় স্কুল এবং এত নামকরা শিল্পীরা আছেন, তারা দীর্ঘদিন মানে দশক ধরে শিখিয়েছেন তাদের ছাত্রছাত্রীরা। মেটিয়া বুরুজে শুধু আমার মানে এই পর্যায়ের কাজ ছিল যে শুধু মেটিয়া বুরুজে লোকেরা কি ভাবছেন নবাবের কালচারাল লেগাসি নিয়ে, ঐতিহ্য নিয়ে, আদৌ কি ভাবছেন, তাদের কি মনে হলো, এবং এই যে আমরা এত নেগেটিভ জিনিস শুনছি সেই সম্পর্কে সেখানকার লোকেরা কি ভাবে। সেখানে কি নাচের স্কুল আছে, থাকলে কি সেখানে কত্থক হয় না অন্য কিছু হয়, না থাকলে কেন নিতে, এই মানে এই পরপর প্রশ্নগুলো নিয়েই আর কি রিসার্চটা শুরু হয়। এবং রিসার্চ মূল 3টে জিনিস আমি করি। এক, আর্কাইভ, লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, বঙ্গীয় সাহিত্য পরিষদ, এগুলোতে যাই। বিভিন্ন মানুষজন যাদের সাথে আমার পূর্ব পরিচিতি ছিল, যেমন অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় সেতার বাদক, ওনার সঙ্গে ছিল, বা কিছু কত্থক শিল্পী, বা যারা পারফরমেন্স স্টাডিজ মানে বৃহত্তর ইয়েতে আমি বলছি, থিয়েটার বা ডান্স এই নিয়ে একাডেমিক্যালি চর্চা করেন, তারা কারণ অনেক সময় লেখালেখি সূত্র থেকে তো কিছু জানা যায়, তার সঙ্গে তাদের সঙ্গে প্রাথমিক কথা বলতে বলতে যে কাজটা শুরু করব কি করে, এটা এক ধরনের ছিল। এবং তার পাশাপাশি মেটিয়া বুরুজে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলা, এই মূলত এই 3টে, যেখান থেকে আমি 18 মাসের গবেষণাটা করি। এবং গবেষণা শেষে মেটিয়া বুরুজেই একদম ওদের মেন কাচ্চি সড়ক মোড় যেটা বলা হয় গার্ডেন রিচ রোডে, শাহী মহল রেস্টুরেন্টের ওপরে একটা বড় হল আছে, ব্যাংকুয়েট হল, আমি সেখানে 3 দিন ধরে একটা এক্সিবিশন আমরা অর্গানাইজ করি। এবং সেই সময় মানে আমি কাজটা একা শুরু করেছিলাম কারণ রিসার্চটা আমার, কিন্তু এক্সিবিশনে আমার সঙ্গে আরো অনেকে কোলাবোরেট করেন, একজন ক্যামেরা করেন, একজন এডিট করেন, একজন সাউন্ড ইনস্টলেশন করে দেন, একজন আর্ট আঁকা এঁকে দেন, কেউ পাবলিসিটিতে সাহায্য করেন, কেউ প্রোডাকশন ডিজাইন করেন। তো আমরা সবাই মিলে এই 3 দিনের এক্সিবিশনটা গড়ে তুলি আর কি। তোমার সাথে যখন অফ ক্যামেরাতে আমরা কথা বলছিলাম, তুমি বলছিলে যে মানে মেটিয়া ব্রুজে যেতে মানে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে এবং তুমি সবগুলো রাস্তা দিয়ে গেছো, এবং সেখান থেকে যেতে গিয়ে কিছু না কিছু মানে জিনিস তোমার চোখে পড়েছে, এবং সেটা তুমি খুব সুন্দরভাবে বর্ণনাও করছিলে। তো এইটা যদি একটু মানে দর্শকদের বলতে, এবং এই যে কলকাতা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা একটা বদ্ধ ভূমির মতন জায়গাটা, সেইখানে মানে
যেতে গিয়ে তুমি কি কি দেখলে একটু যদি খুলে তুমি বলো তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, মেটিয়া বুরুজে নানাভাবে যাওয়া যায়। দেখো, প্রথম কথা, যখন তুমি যেই বলবে লোককে, আমি যখন শুরু করি কাজটা, আমি বলছি মেটিয়া বুরুজ নিয়ে কাজ। বাবা, এত দূরে? আনছি, হ্যাঁ মানে কিভাবে একটা যেতে হয় না, এরম করে সেরম করে ওরম করে, একেবারেই ক্লিয়ার নয় মাথায় মানচিত্রটা। আমারও তো নয়, কারণ আমরাও তো যাইনি। এবার দেখো, কাছে দূরের প্রসঙ্গে হচ্ছে কি, আমি নিজে পারফর্মার হিসেবে আমি দেশের বাইরেও গেছি পারফর্ম করতে, সে তো হাজার হাজার মাইল দূর। কলকাতার বাইরেও গেছি, কলকাতার মধ্যেও সব যে আমার চেনার মধ্যে থাকবে তা তো না। কিন্তু মেটিয়া বুরুজ সম্পর্কে একটা আশঙ্কা যে কোথায় জানি আছে, শুধু দূর নয় প্রসঙ্গটা, দূর এবং পৌঁছানো অগম্য, যেন যেন রাস্তাই নেই। কারণ হচ্ছে, হ্যাঁ, আমি গেছি বলতে একটা মানে নানাভাবে যাওয়া যায় এই কারণে নানাভাবে গেছি, এটা ফিগার আউট করার জন্য যে সত্যি কতটা বিচ্ছিন্ন। মানে কিছু জায়গা হয় না যে বাস ট্রাম খুব কম, অনেক সময় লাগে যেতে, একটা সময় পর ট্রেন পাওয়া যায় না, সেখানে নেবে, আছে এরকম সমস্যা আছে। মেটিয়া বুঝে সেই সমস্যা একেবারেই নেই। কারণ একদম হাজরা মোড়, যদি কেউ হাজরা মোড়ে পৌঁছে যেতে পারে মেট্রো করে, জ্যোতির্ন দাস মেট্রোতে নেমে, যে অটোগুলো তোমার ন্যাশনাল লাইব্রেরির দিকে যাচ্ছে, সেই অটোগুলো কিন্তু ন্যাশনাল লাইব্রেরি পেরিয়ে খিদিরপুরে গিয়ে দাঁড়ায়, খিদিরপুরের মুখে। তো সেখানে তুমি নামলে হাজরা থেকে একটা অটো করে, খিদিরপুরে নেবে, জাস্ট রাস্তাটা ক্রস করে মেটিয়া বুরুজের অটো পাবে, যা তোমাকে খিদিরপুর থেকে স্ট্রেট নিয়ে গিয়ে মেটিয়া বুরুজে কাচ্চি সারাক মোড় বা একটু ভেতর। তো সেটা তো খুবই সহজে যাওয়া যায় এবং খুব সস্তাতেও যাওয়া যায়, আমি বলছি। হ্যাঁ, মানে উবেরে যেতে যা টাকা লাগবে, তাতে একটা মেট্রো, একটা অটো, দুটো অটো মিলিয়ে মানে 15 টাকা 25 টাকার মেট্রো, ডিপেন্ড করছে, মানে খুবই সহজে। এবার এই যখন যাচ্ছি হাজরা মোড়, আমরা জানি একদম দক্ষিণ কলকাতার একটা খুবই মানে ঝকঝকে ঝলমলে বিজি একটা জায়গা, এবং কানেক্টিভিটির তরফ থেকে তো খুবই, দিক দিয়ে খুবই ইম্পর্টেন্ট না। বেহালা চলে যাওয়া যায়, এদিকে বালিগঞ্জের দিকে যাওয়া যায়, টালিগঞ্জের দিকে যাওয়া যায়, একটা জাংচার বলা চলে। এই যে আমরা ন্যাশনাল লাইব্রেরি অব্দি আসছি, আমরা জানি রাস্তাটা ভীষণ সুন্দর, পরিষ্কার, বড় বড় বাড়ি এবং অসম্ভব পশ একটা এলাকা, আলিপুর চত্বরটা। আলিপুরই তো, নিউ আলিপুর বোধ হয়, হ্যাঁ নিউ আলিপুর। হ্যাঁ, ন্যাশনাল লাইব্রেরি পেরোলাম, ওখানে তোমার কি যেন হাসপাতালটার নাম আমি এখন ভুলে যাচ্ছি, একটা বড় হসপিটাল, নার্সিং হোম আছে ওখানটা। হ্যাঁ, আমি নার্সিং হোমটাও আছে। এটা পেরিয়ে ফ্লুরিজের দোকান। আমি বলছি, এই যে মার্কার গুলো, এগুলো কিন্তু খুব মডার্ন একটা ঝকঝকে চকচকে কলকাতার ছবি। তুমি এই পেরিয়ে আস্তে 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 16 আনা মসজিদের মুখে এলে, ওইখান থেকে অটোটা ডান দিক হয়ে এবার খিদিরপুরের দিকে যাচ্ছে, লাল মসজিদ। তারপর থেকে একটা অন্য স্কেপ, ভালো খারাপ বলছি না, আমার কাছে সেই স্কেপটাও খুব সুন্দর। প্রচুর দোকান পর 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 পর, হ্যাঁ, প্রচুর রকম খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, কেন ফ্যান্সি মার্কেট ওই জায়গাটা তুমি পেরোচ্ছ। পেরিয়েই একটা ব্রিজ আসে, যেখানে দুদিকে তুমি দেখতে পাচ্ছ, কারণ বন্দরে ঢুকছো, বন্দরে ঢোকার মুখটা থেকে মানে আমার কাছে সবচেয়ে মজা যে জাহাজ দাঁড়িয়ে আছে বড় বড়, একদম গঙ্গা বক্ষ, হ্যাঁ, দূরে দূরে কত রকমের জাহাজ দেখতে পাচ্ছি, এবং ডান দিকে দ্বিতীয় হুগলি সেতু, সেকেন্ড ব্রিজ, অপূর্ব লাগে দেখতে। এবং বিকেল বেলার দিকে ওখানে দাঁড়ালে, আমি অনেকবার দাঁড়িয়েছি ওখানে, শীতকালে বিশেষত একটু হাওয়া খেতে নেমেছি, অপূর্ব লাগে বিয়েতে। সেটা পেরিয়ে তুমি আস্তে আস্তে ঢুকছো, তো এই যে, হ্যাঁ, ভাঙা রাস্তা, আবার কিছুটা আসার পরে একদম চওড়া ফাঁকা রাস্তা, কারণ ট্রাক দাঁড়িয়ে আছে, কারণ মেটিয়া বুরুজ কিন্তু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ওখানে মেটিয়া বুরুজে শিপ বিল্ডিং আছে, আমরা জানি শিপ বিল্ডিং কোম্পানি আছে, গার্ডেন রিচ শিপ বিল্ডিং কোম্পানি আছে, এবং গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলা হয় দক্ষিণ এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট। হ্যাঁ, তো ওটাতে তার তো একটা শিল্পাঞ্চলের তো এক ধরনের চেহারা হবে। তো তুমি যেই খিদিরপুর পেরিয়ে আস্তে আস্তে রামনগর মোড় দিয়ে ঢুকছো, প্রচন্ড চওড়া রাস্তা, দুদিকে ট্রাক, লরি, নানা রকম জিনিস আর কি আছে। তো এই কলকাতা তো আমার চেনা কলকাতা নয়, মানে সচরাচর যে কলকাতা দেখি সেই কলকাতা নয়। তো এই পেরিয়ে তুমি যাচ্ছ, এবার তুমি স্প্ল্যানেড দিয়েও যেতে পারো, স্প্ল্যানেডের মোড়ে নেবে, মনুমেন্টের ওখান থেকে প্রচুর বাস পাওয়া যায়। এবার আবার স্প্ল্যানেড দিয়ে যেতে 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 মানে কি বলতো, হঠাৎ তোমার চেনা দোকান, জামা কাপড়ের দোকান, সিনেমা হল পেরিয়ে তুমি দেখছো হঠাৎ গঙ্গা বক্ষে দুটো জাহাজ দাঁড়িয়ে আছে তোমারই শহরের মধ্যে। হ্যাঁ, এবারে তুমি যদি নিউ আলিপুরের ভেতর দিয়ে যাও, পোর্ট চত্বরের ভেতর দিয়ে যাও, সেখানে পোর্টে যারা কাজ করেন, যে সরকারি আবাসন যেগুলো, সেগুলো 15 দিনের একদম বড় বড় ওই কোয়ার্টারের মতো, ভীষণ সুন্দর গাছগাছালি, শান্ত পরিবেশ, সেটা দিয়ে মেটিয়া বুরুজ যাওয়া যাচ্ছে। আবার উবের করে তো যে কোনো জায়গা দিয়ে যাওয়া যায়। আমি কখনো কখনো মেটিয়া বুরুজ গেছি সন্তোষপুর আখড়া দিয়ে, অর্থাৎ কিনা যে ট্রেনটা বজবজ লোকাল। আমি করেছি কি, শিয়ালদা দিয়েও গেছি, বজবজ লোকালে উঠেছি, উঠে সন্তোষপুর নেমেছি। সন্তোষপুর একেবারেই একটা, তুমি গিয়ে দেখবে
প্রচুর গাছগাছালি, একটা মফস্বল বলতে আমরা যেটা বুঝি আর কি, সেরকম একটা লুক আছে আর কি। বাজার, অটো, ভীষণ ভিড়, ভীষণ সবকিছু। স্টেশন থেকে নেবেই তুমি দেখতে পাবে, সেখান দিয়েও কিন্তু অটো অটো করে যাওয়া যায়, কিন্তু ওখানে তুমি জাহাজ দেখতে পাচ্ছ না। ওখানে একদম গাছগাছালি, দোকানপাট, বাজার, স্কুল, মাজার, মসজিদ, হ্যাঁ সব রকম। এটা পেরিয়ে 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 তুমি আবার মেটিয়া বুরুজে ঢুকছো, মেটিয়া বুরুজের অন্য দিক দিয়ে সন্তোষপুর দিয়ে যাওয়া যায়, আখড়াতে নেবেও যাওয়া যায়, আখড়া স্টেশনে নেবে, আখড়া ফটক। ফলে এই যে মানে অগম্য যেটাকে আমি বলছি, একেবারেই না, এতগুলো রুট দিয়ে যাওয়া যায়। বেহালা থেকে আসতে গেলে তুমি তারাতলার মোড় থেকে অটো পাবে সন্তোষপুরের দিকে যাওয়ার জন্য, এবং সেই দিক থেকে তুমি আবার তারাতলায় পৌঁছে যেতে পারবে। ফলে কানেক্টিভিটি, আমরা তো এখন যে কোনো লোকেশন সম্পর্কে বলি, বাড়ি খুঁজতে গেলে বা কোথাও কিছু তৈরি করতে গেলে যেন ভালো লোকেশন হয়, কানেক্টিভিটি, যাতে বিভিন্ন দিক থেকে লোকেরা আসতে পারে। তো কানেক্টিভিটির তো কোনো সমস্যা নেই, তো ট্রেনে করেও তো যেতে পারছি, অটো করে, উবের করে, মেট্রো করে। অ্যাকচুয়ালি অগম্যতাটা মাথায়, কেন আমরা তো কোনোদিন গিয়ে দেখিনি। এই যে বন্ধুর বাড়ি ফুলের গন্ধটা পেতে হলে আমাকেও এগোতে হবে, বন্ধুকেও এগোতে হবে, আমরা তো এগোইনি। এবং আমি কিন্তু রাত্রি 9টা, 9:30তেও ফিরেছি, 10টাতেও ফিরেছি। আমার না কোথাও আনসেফ লাগছে মনে হয়নি কিন্তু, কারণ সেখানে মানুষ, এবার এটা একদিনে হয়নি, এটাও বলি। আমি প্রথম যখন শুরু করি, যেটা আমার একটা অস্বস্তি, তাদের একটা অস্বস্তি, স্বাভাবিক। এখন যদি কেউ আমার পাড়ায় এসে প্রতিদিন ছবি তুলতে থাকে, প্রত্যেকটা বাড়ি, আমার মনে হবে কেন ছবি তুলছেন, কি তার মোটিভটা কি, মোটিভেশনটা কি। তো প্রথম এরম হয়েছেও, একবার দুবার এরম ইনসিডেন্ট হয়েছে যে এসে আপনি কেন ছবি তুলছেন, কি ছবি তুলতে এসছেন। 100 বার জিজ্ঞেস করার অধিকার তাদের আছে, তারা থাকেন। কিন্তু যখন তাদের বলছি আমরা একটা রিসার্চ করছি, আমি মেটিয়া বুরুজ নিয়ে, গল্প করতে করতে অঞ্চলের মানুষের সঙ্গে আমার অন্তত খুবই ভালো বন্ধুত্ব হয়েছে। মানে চায়ের দোকানে বসে চা খাচ্ছি, পানের দোকান থেকে পান কিনছি, এবং যত কাজ এগোতে থেকেছে, যেহেতু আমি রেগুলারলি যেতাম, একটা চেনাশোনা, কারণ আমার কাজের জন্য ঘুড়ির দোকান থেকে ঘুড়ি কিনতে হয়েছে। তারপরে আমি যে সময় করি আমার এক্সিবিশনটা, সে সময় মহরম চলছিল, এবং মহরম তো শিয়া মুসলিমদের একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব, যেখানেতে, এবং বলা হয় যে সেটা নবাব নিজে শিয়া ছিলেন এবং অসম্ভব ডিভাউট মুসলিম ছিলেন, খুব ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তো তার হাত ধরেই কলকাতার শহরে মহরমের প্রচলন। মহরমের সময়ও আমি গেছি, প্রসেশন দেখতে গেছি, এবং সেই সময় যখন আমার এক্সিবিশনে কাজ চলছে মহরমের সময়, তখন তাজিয়া যেগুলো বানানো হয় মহরমে, যেগুলো হয়, আমি বলেছিলাম যে আমার একটা তাজিয়া দরকার। তো একজন বলে, দিদি আপনি এখানে খুঁজবেন না, ওখানে চলে যান, ওই গলিতে, এই তো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। চলে গেলাম, উনি ওনার একদম মানে ওয়ার্কশপের মধ্যে তৈরি হচ্ছে যেখানে, সেখানে নিয়ে গেলেন, কোনটা কিনবেন কোনটা নেবেন না। এত সহযোগিতা, এত বন্ধুত্ব, কোনো অসুবিধা হয়নি তো আমাদের। তো এটা আমি মানে কি বলবো, আমি চেষ্টা করেছিলাম যে যাতে বিভিন্ন রুট দিয়ে যাই, মানে রেগুলার হয়তো একটা নির্দিষ্ট রুট দিয়ে যেতাম, কেন আমার ইন্টারভিউ করার থাকতো, সময় পৌঁছানোর একটা ব্যাপার থাকতো, কিন্তু তাছাড়াও মাঝে মাঝে আমি করতাম একটু অন্য রুট দিয়ে গিয়ে। কারণ আমার কাছে কি বলতো, দেখো আরেকটা হচ্ছে কি, আমার বাড়ি থেকে, মানে আমি গড়িয়াতেও থাকি, আমার গড়িয়াতে মা বাবা থাকেন, নাগের বাজার এখানে আমি আর আমার হাজব্যান্ড থাকি, আমি তো 2 জায়গাতেই ট্রাভেল করি। ফলে আমি যখন মেটিয়া বুরুজে যাচ্ছি, শুধু মেটিয়া বুরুজ তো চিনছি না, আমি আমার বাড়ি থেকে মেটিয়া বুরুজে, যে দুটো বন্ধুর বাড়ির মাঝখানে যে কত রকম বন্ধু আছে, সেই রুটগুলো তো আমার চেনা ছিল না, আমার কাছে তো ওটা অন্য কলকাতা খুলছে। ইনফ্যাক্ট এখন একটা ফ্লাইওভার তৈরি হয়েছে সাম্প্রতিক, খুব অনেকগুলো বছর হয়নি, ওটা রামনগরের মুখে গিয়ে পড়ে, আমি এই মুহূর্তে ফ্লাইওভারের নামটা ভুলে যাচ্ছি। এটা তুমি পাবে রাসবিহারীর যে 4 মাথার মোড়, সেদিক দিয়ে তুমি যদি মানে সোজা যাও, সোজা গিয়ে আলিপুরের দিকে, যেখানে হিট করছে রাস্তাটা, ওই ডায়মন্ড হারবার রোডে হিট করছে, এবং রামনগর মানে ওখান থেকে শুরু হচ্ছে ফ্লাইওভার, 4.5 কিলোমিটার কি তার বেশি বোধ হয় ফ্লাইওভারটা। ওইটার ওপর দিয়ে তুমি যখন যাচ্ছ, এখন অব্দি শুধু প্রাইভেট কার আর উবার এই ধরনের জিনিস চলে, তুমি দেখতে পাবে দুদিকে তো তোমার ওই ইন্ডাস্ট্রিয়াল শিল্পাঞ্চলটা পুরো তুমি দেখতে পাচ্ছ, বাটানগর, নুঙ্গি, অনেক কিছু পেরোতে পেরোতে তারাতলা, ওই বড় বড় ট্রাক এবং বড় বড় মালবাহী ট্রাক, এবং বিভিন্ন রঙের আর কি পরপর 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 রাখা। তো এই কলকাতাতে আমি, এবং দূরে আমি দেখতে পাচ্ছি জাহাজ, হ্যাঁ বিভিন্ন রকম জাহাজ, আরো দূরে দেখতে পাচ্ছি প্রচুর ইঞ্জিন, কারণ প্রচুর ফ্যাক্টরি আছে, ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু। তো এরও একটা সৌন্দর্য, আসলে সৌন্দর্য কাকে বলি, হ্যাঁ কোনটা সুন্দর কোনটা অ্যাট্রাকটিভ, এগুলোর একটা আমরা সংজ্ঞা তৈরি করে নিয়েছি, যেখানে খুব ঝাঁ চকচকে মো করা লন থাকবে, ভীষণ বড় বড় কাঁচের বাড়ি থাকবে, তার সৌন্দর্য একদম, পাহাড়ের, বরফ ঢাকা পাহাড়ের সৌন্দর্য আরেক রকম,
কলকাতা শহরের সৌন্দর্য বলতে বড় বাজারও সুন্দর আমার কাছে, ভিক্টোরিয়ার জায়গাও সুন্দর আমার কাছে, মেটিয়াবুরুজেরও নিজস্ব একটা সৌন্দর্য বা আকর্ষণ আছে। আসলে সৌন্দর্যের সংজ্ঞাটা আমি কি, বা ভালো জিনিসের ভালো লাগার সংজ্ঞাটা আমার কাছে কি, এটা বারবার রিভিউ করতে করতে যাওয়া। তো আমার এই কাজের অনেকগুলো প্রাপ্তির মধ্যে কিন্তু এটা একটা হয়েছে যে আমি অনেক রাস্তা চিনে গেছি, এটা একটা ব্যাপার আর কি। এবার যে প্রশ্নটা করব সেটা হচ্ছে কি, খাবার খাবার মানে আমিও যখন বা আমাদের বন্ধুর বাড়ির বন্ধুরা যখন গেছি একসাথে মিলে জাকারিয়ায়, তখনও মানে আমি যেই খাবারটা খাই তার বাইরেও অনেক খাবার দেখেছি, ঠিক আছে, যেগুলো আমি নামও জানি না। তো সেরকম নিশ্চয়ই মানে যেহেতু ওয়াজিদ আলী শাহের একটা প্যাশন ছিল, তোমার কথা শুনেই মনে হচ্ছে, তো অবশ্যই মানে যে প্যাশনেট হবে সে খাবারের প্রতিও প্যাশনেট হয়। এবার সেখানকার যে ফুড বা সেখানের খাবারের যে বিশেষত্ব, সেইটা তুমি গিয়ে কি দেখলে? মানে খাবারটাও কিন্তু একটা বড় প্রভাব ফেলে সংস্কৃতির ওপর। এবার তোমার চোখ দিয়ে যদি আমরা একটুখানি দর্শককে বলতে পারি। হ্যাঁ, খাবার বলতে বিরিয়ানির দোকান, অসংখ্য বিরিয়ানির দোকান, সে তো থাকবেই আর কি। আবারও দেখো, বিরিয়ানি বললে কলকাতা শহরে আমরা আরসালান, আমিনিয়া, সিরাজ, এগুলো তো খুব নাম করা চেন। ওইখানকার লোকাল বিরিয়ানি আমি কেন বলছি, কিছু মানে প্রত্যেকটা দোকানে বিরিয়ানি একটু কিন্তু স্বাদ আলাদা। হ্যাঁ, বিফ বিরিয়ানিও পাওয়া যায়, হাফ প্লেট বিফ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি পাওয়া যায়, মাটন বিরিয়ানি পাওয়া যায়। এই বিফ বিরিয়ানি চট করে তুমি আরসালানের স্বাদ পাবে না, আবার এই বিফ বিরিয়ানি অন্য জায়গার বিফ বিরিয়ানির মতো হবে না। আমি আলাদা করে বলতে চেষ্টা করছি যে বিরিয়ানি ভালোবাসি, আরসালানের বিরিয়ানি খুব ভালোবাসি, নো প্রবলেম, আউদের বিরিয়ানিও ভালোবাসি। এক একটা অঞ্চলের নিজস্ব রান্নার একটা ধরন থাকে না, সেই দোকানগুলো চমৎকার কিন্তু একদম মানে টেবিল এবং এখনো সেখানে এসি নেই, এবং এখনো সেখানে অনলাইন পেমেন্ট হয় না, এবং এই দুপুরবেলার পর থেকে তুমি দোকানের সামনে দিয়ে হাঁটো, দেখতেই নানা রকমের কাবাব। আচ্ছা, তারপরে ভাজাভুজি, মানে আমি অর্ধেকের নামও জানি না হয়তো, হ্যাঁ, ভাজাভুজি জিনিস এবং বড় কড়াতে তৈরি হচ্ছে, এবং মিষ্টি, ফিরনি, বরফি, হ্যাঁ, দুধের নানা রকম সিমইয়ের নানা রকম প্রিপারেশন। তো অপূর্ব অপূর্ব সেসব খাবার দোকান। এবং আমার মনে আছে একদিন আমরা ফিল্ড ওয়ার্ক করতে করতে সকাল থেকে তো বিরিয়ানি খেয়ে কাজ করা যায় না, এবং আমরা রেগুলার বেসিসে সত্যি বিরিয়ানি খেতে পারতামও না। প্রচুর আমার মনে আছে মিষ্টির দোকান এবং ওই তোমার লস্যি, এই ধরনের দোকান, এবং গরমকাল জুড়ে যেহেতু কাজ হতো, আমরা গিয়েই আগে মিষ্টি আর লস্যি খেয়ে নিতাম, যেটাতে সারাদিন অনেকক্ষণ সময় কাটানো যায়। একবার মনে আছে শীতকাল ছিল, আমরা সকালবেলার দিকে গেছি, একটা দোকানে এক বয়স্ক লোক বসে আছেন, জিলিপি, অমৃতি, এগুলো তো আছেই, এরম প্যাটিস, এটা কেন বলছি দেখুন, এরম চৌকো মতো আর কি, হ্যাঁ, চৌকো মতো প্যাটিস, তো বিফ প্যাটিস বলেছে। হ্যাঁ, আমরা তো খাবোই বিফ প্যাটিস। 7 টাকা একটা বিফ প্যাটিস, 7 টাকা। যেখানে আমরা হ্যাঁ, আমার যতদূর মনে হচ্ছে 7 টাকা, খুব বেশি 10-এরও বেশি না। আমি তোমাকে বলছি কেন এটা আমি বললাম, দেখো প্যাটিস তো আমরা খাই। এবার আমি কিন্তু এখানে খুব একটা বলি যে বিফ খেতেই হবে আমি বলছি না, কিন্তু আমি কোনো একটা খাবার নাই, আমি বাঙালি, আমি চিংড়ি খেতে পারি না, আমার অ্যালার্জি আছে, কিন্তু চিংড়ি তো বাঙালি কুইজিনের একটা বিশাল ব্যাপার, আমি খেতে পারি না, অ্যালার্জি, বাবার পছন্দ হয় না। কেউ খেতে চাইছে নাটা অন্য কথা, আমি খাবো না, কিন্তু সেই খাবার কেন, আমি ফুড তো হ্যাজ বিকাম আ ভেরি ফুড হ্যাজ অলওয়েজ বিন ভেরি পলিটিক্যাল অ্যান ইস্যু, এখন আরো বেশি। আমার মা বাবাও খান না বিফ, কিন্তু আমি খেলে আমার ওপর আক্রোশ এটা কিন্তু নেই। আমি অভ্যস্ত নই, খাই না, আমি খেয়ে অভ্যস্ত, ভালো লেগেছে বলে আমি খাই। তো এই বিফ প্যাটিসটা কেন আমি বললাম, তুমি যেটা বলে মিয়ামারি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্যাটিস আমরা খাই, খুবই ভালো লাগে খেতে, দাম ওই একটা বিফ প্যাটিস খেয়ে, মানে আমি অন্তত, এবং একটা মিষ্টি খেয়ে আমরা প্রায় অনেকক্ষণ কোনো খিদে পেল না, ইট ওয়াজ সো হেভি অ্যান্ড ফিলিং। 7 টাকা, আমি বলছি খুব বেশি হলো 10 হোক, কিন্তু তত নয় আমার মনে আছে, কারণ খুচরো দিতে গিয়ে মানে আমি অনেকটা টাকা বার করে তারপর দেখলাম খুবই অনেকটা খুচরো মানে চেঞ্জ ফেরত এলো, তো আমি জিজ্ঞেস করলাম কত, আমার এখনো মনে আছে 7 বা 10 এরকম কিছু হবে। এটা এই কারণেই বলা, দেখো আমার কাছে বিফটা ডেলিকেসি হতেই পারে, হ্যাঁ, যে আমি আজকে একটু জাকারিয়া যাবো বিফ খেতে, বা স্টেটসম্যান হাউসের পেছনে একটা দোকান আছে, ওই গলিগুলো যেগুলো আছে, মানে স্টেটসম্যান হাউসের এদিকে তোমার টিপু সুলতান মসজিদ, তার সেটা ক্রস করে তুমি যদি ওয়েলিংটনের দিকে যাও, প্রথম যে বাঁদিকের গলিটা, সোজা গিয়ে অসংখ্য দোকান আছে, দেখবে ওখানে অসম্ভব ভালো খাবার পাওয়া যায়। তো আমার কাছে তো ডেলিকেসি এটা, কারণ রোজ রোজ তো বাড়িতে মানে সময় বিফ রাঁধতে সময় লাগে অনেকটা, আমি চাইলেও রাঁধতে পারি না,
আমার কাছে ডেলিকেসি, পাওয়াটাও ক্রমশ মুশকিল হয়ে যাচ্ছে। আমি কি বলে আমার কাছে ডেলিকেসি, ওটা কিন্তু কারুর কাছে, অনেক লোকের কাছে রোজকার খাবার। ওই অঞ্চলের এত মানুষ যে সকালবেলা কাজে বেরোন, হ্যাঁ, বা কাজের মাঝখানে টিফিন, ওই কারণ ওটা তো লোকাল, ওটা তো শুধু আমাদের জন্য বানাননি যে কলকাতা থেকে গিয়ে আমরা প্যাটিস খাবো বলে। এবং সকালবেলা খুলে গেছে, মানে আমি বলছি তোমাকে 7টা, 7:30 থেকে 8টা থেকে দোকান খুলে গেছে, রান্না হয়ে চলেছে। এবং সকালবেলা হচ্ছে প্যাটিস আর ওই মিষ্টি আর চা, মানে জল খাবার। ওটা লোকাল লোকদের জল খাবারের জায়গা। এটাও আমার কাছে ডেলিকেসি হতেই পারে, ওটা তো ফলে ওই জন্য অত সস্তা যে যারা ফ্যাক্টরিতে ঢুকবে বা যারা কারোর বাড়িতে মানে গার্মেন্টের ইয়েতে ঢুকবেন তারা, বা যারা শিপ বিল্ডিং এর কাজে ঢুকবেন, প্রচুর লোক কাজের মাঝখানে লাঞ্চ ব্রেকে বেরিয়ে ওরকম প্যাটিস খাবেন। কেউ কেউ বিরিয়ানিও খেতে পারেন, কেউ কেউ রুটি খেতে পারেন, নানা কিছু। এটাও কিন্তু একটা ব্যাপার যে ওই লোকাল খাবার সস্তা এবং কত ভালো হতে পারে। ওই যে লাস্সি, হ্যাঁ, যে গরমকালে লাস্সি, কেন গরমে তো শরীর ঠান্ডা রাখতে হবে, হ্যাঁ, এবং নিউট্রিশনটাও চাই, ইয়েও চাই। তো এবার এই যে খাবারের আরেকটা খাবারের দোকান যেটা নিয়ে সদ্য লেখাও বেরিয়েছে, যেটা খিদিরপুর অঞ্চলে, সেটা হচ্ছে কি জার্মান ব্রেড। আমি কেন এই সূত্রে বললাম, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওখানে ওই ব্রেড পাওয়া যেত একটা নির্দিষ্ট সময়। এবার দেখো এই ইতিহাসগুলো আমরা জানছি না, তার কারণ আস্তে 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 এতটাই প্রান্তিকতায় ঠেলে দেওয়া হচ্ছে। এই খাবারের দোকান দিয়ে কিন্তু একটা ইতিহাস বোঝা যায়, যে জার্মান ব্রেডের দোকান, সেখান থেকে ধরে কিন্তু একটা ইতিহাস, যে ও তাহলে মানে লোকের মনে হতে পারে জার্মান ব্রেডের দোকান এখানে কেন। মানে এটা কিন্তু আমি আজকের লজিকে বলছি না, যেখানে একটা বোতাম টিপলে সারা পৃথিবীর জিনিস আমার কাছে অ্যামাজন বা ব্লিঙ্কিট থেকে চলে আসে, সেই অর্থে নয়। জার্মান ব্রেডের দোকান, যেখানে জার্মান ব্রেড পাওয়া যেত একটা নির্দিষ্ট সময়, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, কারণ যখন জাপানিরা বোম ফেলছে তখন তো ওই বন্দর এলাকাতেই ফেলছে, এবং এই গোটা অভিজ্ঞতা নিয়ে একটা অঞ্চল গড়ে উঠছে, ধ্বংস হচ্ছে। তারপরে এই এত লেয়ার অফ হিস্ট্রি, এত ইনফরমেশন একটা খাবারের দোকান থেকে কিন্তু আমরা জানতে পারি। ফলত নবাব যখন এসেছিলেন, নবাবের হাত ধরে বিরিয়ানি আসে, বিরিয়ানিতে আলু আসে, নানা রকম কাবাব আসে, সেই খাবারগুলো কত মানে কলকাতার অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, কত বড় বড় ফুড চেইন সেখান থেকে তৈরি হয়েছে। পাশাপাশি লোকাল এই যে দোকানগুলো, এরও কিন্তু নানা রকম খাবার তারা অফার করে আর কি, এবং সস্তায় অফার করে। এইগুলো সব থেকে বড় কথা, আমরা বড় বড় রেস্টুরেন্টে কি অনেক দাম দিয়ে খাই, হ্যাঁ হ্যাঁ, এগুলো এত সস্তায় একদমই একদমই অবাক করা বিষয়। একদমই একদমই। এবং আরেকটা এখানে বলি, খাবারের কথা যেহেতু বলা হচ্ছে, যে বিচালি ঘাট যেটা আছে, যেখান থেকে ফেরি অপারেট করে, বিচালি ঘাট থেকে উল্টো থেকে নাজিরগঞ্জে, আগে অনেকগুলো জায়গায় যেত, এখন বন্ধ হতে হতে, মূলত কোভিড এর পরে বন্ধ হতে হতে শুধু নাজিরগঞ্জ মানে হাওড়ার দিকে যায়, আর এদিকটা তোমার বিচালি ঘাট। আর বলা হয় যে বিচালি ঘাটেই নাকি নবাব যখন এসেছিলেন ওখানেই নাকি নেমেছিলেন, যদিও সেটা নিয়ে এখন তর্ক, কারণ বিচালি ঘাটের যে ইনফ্রাস্ট্রাকচার অন্তত সেটা ঠিক অত বড় জাহাজকে, জেনারেল ম্যাকলয়েড বলে যে জাহাজে উনি এসেছিলেন, সেটা ওখানে দাঁড় করাবার কথা নয়। ফলে বলা হয় যে হয়তো মেটিয়াবুরুজ অঞ্চলে, কিন্তু এক্স্যাক্টলি ওখানে থামেনি। এটা নিয়ে ডিবেট আছে, যদিও মানে ওটা মানে পপুলার কনসেনসাস অনুযায়ী ওইটাই। ফলে ওখানে তুমি একটা নীল রঙের প্লেক দেখতে পাবে, যেটা তৈরি করা 2004-05 কি ওই সময় লাগানো হয়েছে, যে 13ই মে 1856 সালে এখানে নবাব, একটা ঐতিহাসিক জায়গা। তো সেইভাবে ওই যে ফেরিঘাট, ওখানে 2-3টে শরবতের দোকান আছে, মানে তোমার গেলেই মন ভালো হবে। বিভিন্ন সাইজের গেলাস, হ্যাঁ, এবং বিভিন্ন ডিজাইনে, মানে এইটুকু থেকে এত বড়, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। হ্যাঁ, মানে আমরা যখন গরমের মধ্যে কনস্ট্যান্ট কাজ করছি, রাস্তায় হাঁটছি, মানে এপ্রিল মে জুন মাস ধরে হাঁটাহাঁটি, আমরা বারবার ওই বললাম যে সবসময় তো বিরিয়ানি খেয়ে তুমি কাজ করবে না, লাস্সি খাচ্ছি, মিষ্টি খাচ্ছি, প্যাটিস খেয়ে নিচ্ছি, এবং শরবত, কি যে অপূর্ব শরবতের দোকান। তাহলে এই সমস্তটাই এন্টারটেইনমেন্ট। এই যে আমরা বলি যে একটা জায়গায় রোজ সিরাপ আছে, ম্যাঙ্গো সিরাপ আছে, নানা রকম আছে, হ্যাঁ, লাস্সিও আছে আর কি। এবার ব্যাপারটা কেন বলছি, যে আমরা ধরো বেড়াতে যাই, গঙ্গার ধারে বেড়াতে যাই, তো মিলেনিয়াম পার্কে বেড়াতে যাই, নিশ্চয়ই সুন্দর জায়গা, আমরা গিয়ে খাবার জায়গা খুঁজি, আমরা খুঁজি বসার জায়গা খুঁজি। এখন আমার কথা হচ্ছে কি, সবকিছুর সঙ্গে যেটা লেগে থাকে সেটা হচ্ছে কি দাম। দামি জায়গা, বড় জায়গা, সেখানে গেলে আমরা এইগুলো পাবো। যেখানে দামটা নেই, যেখানে সেই ব্র্যান্ডটা নেই, সেখানে গেলেও কিন্তু পাওয়া যায়, একটু খুঁজতে হবে। এবং ওই যে মার্কেটটা, মানে বিচালিঘাটের গা দিয়ে যে বাজারটা, মানে জামা কাপড় বলো, গয়নাগাটি বলো, মানে লোভনীয়। এবং বিচালিঘাটের মুখেই একটা দোকান আছে, তোমার শুধু হচ্ছে কি লেস আর জরির পাড়ের দোকান। আমি না গিয়ে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা কিনবো।
ভ্যারাইটি অফ লেস, ভ্যারাইটি অফ জরি, মানে বিভিন্ন রকমের আর কি। তো সরি অনেকগুলো কথা বলছি, কিন্তু ওটাই যে অ্যাট্রাকশন কি হতে পারে। মানে এখন নতুন করে তো মেটিয়া বুরুজকে একটা টুরিস্ট অ্যাট্রাকশনের জায়গা বারবার বলা হচ্ছে, যেহেতু বাজদারিশার অনেক কিছুই মানে কিছু কিছু আর্কিটেকচার রয়ে গেছে, অনেক কিছুই প্রায় ধ্বংস। আমি বলবো তার পাশাপাশি এই যে বাজার আছে, খাবারের দোকান আছে, বেড়াবার জায়গা আছে, এগুলো একটু একটু করে হেঁটে দেখতে 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 বুঝতে হবে। বাইরে থেকে আমরা শুধু মিসইনফরমেশন এত বেশি এখন, যত বেশি মিডিয়া, যত বেশি আমাদের কাছে ইনফরমেশনের মানে সকাল থেকে রাত্রির অব্দি কয়েক কোটি ইনফরমেশন, তার মধ্যে কোনটা যে ফেক আর কোনটা যে ঠিক এটা বুঝতে বুঝতেই সময় চলে যাচ্ছে। ফলে সশরীরে গিয়ে হেঁটে দেখতে হবে। তুমি বললে যে ওয়াজিদ আলী শাহ বেশ কতগুলো আর্কিটেকচার বানিয়েছিল ওখানে, এবার তার মধ্যে বেশ কিছু ধ্বংস হয়ে গেছে সেটাও তুমি বললে। এবার এগুলো কি কি মানে কি ধরনের আর্কিটেকচার, তার বিশেষত্ব কি, এবং সেটা কেন লোকে দেখতে যাবে? এই যে আমরা জানি না, এই এই এটা আমি কেন যাব দেখতে বা কেন জানবো, এইটা তুমি যদি একটু বলো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আর্কিটেকচার সম্পর্কে আমি সত্যি খুবই অজ্ঞ আর কি, কিন্তু যেটুকু আমি কাজটা করতে গিয়ে দেখেছি, ওনার তৈরি করা বা ওই সময়কার তৈরি করা আর্কিটেকচার প্রায় নেই বললেই চলে। কারণ এবার এই প্রসঙ্গে না অঞ্চলের ইতিহাসটা একটু বলে দিই, মানে কারণ এটাও আমার জিজ্ঞাসা ছিল যে 1856-তে উনি চলে আসছেন, 1857-তে কিন্তু মহাবিদ্রোহ মাথায় রাখতে হবে, এবং সেই সূত্রে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে, কারণ লখনৌতেই হচ্ছে, আবাদেই হচ্ছে ওখানে মিউটিনিটা। এবং ওনার যে ওয়াইফ হজরত মেহেল, উনি বলেছিলেন যে আমি সারেন্ডার করবো না, আমি এখানেই লড়বো। এবং ওনার তখন একদম টিনেজার ছেলে বিরজিস কাদারকে উনি আবাদের মানে রাজা হিসেবে, নবাব হিসেবে ঘোষণা করে কিন্তু ব্রিটিশদের সঙ্গে লড়েন। এবং এই মহাবিদ্রোহটার সবচেয়ে বেশি মানে প্রকোপ, সবচেয়ে বেশি এফেক্ট তো লখনৌতেই হয়েছিল। এবার এই সময় তো নবাব কলকাতায়, ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, ফোর্ট উইলিয়ামে বন্ধ রাখা হয় 2 বছর। এবার এই 2 বছর বাদে উনি যখন বেরোন, উনি তখন দেখেন, আসলে একটু আরো পিছিয়ে গিয়ে বলি, উনি কলকাতায় আসবেন বলে আসেননি, উনি বেরিয়েছিলেন যে আমি রানীর দরবারে যাব, ইংল্যান্ডে গিয়ে কুইন ভিক্টোরিয়াকে বলবো আর্জি জানাবো আমার রাজ্য যেন ফেরত দেওয়া হয়। ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল। ফলে উনি কিন্তু 500 লোকের একটা এন্টুরাজ নিয়ে বেরোন মার্চে, ফেব্রুয়ারি মাসে ওই হস্তান্তরটা হয়। উনি যেতে যেতে তখন তো বেনারস, এলাহাবাদ এই জলপথে কিছুটা স্থলপথে আসতে আসতে যতক্ষণ উনি কলকাতা পৌঁছন, মে মাস, অসুস্থ হয়ে পড়েন। ফলে কলকাতায় নেমে এবং আরেকটা কি বলতো, ওনার জীবন সম্পর্কে বা ওনার মানে সবটা সম্পর্কে প্রত্যেকটা তথ্য নিয়েই আস্তে আস্তে কন্ট্রোভার্সি, না এটা নয় এটা, কিন্তু তবুও যা জানা যায় যে উনি তখন বর্ধমানের রাজার রাজবাড়ি, যেটা এখন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিস, তোমার বিএনআর হাউসটা এখন হচ্ছে ওখানকার জেনারেল ম্যানেজারের বাড়ি হয়ে গেছে। ওই বিএনআর হাউসে উনি এসে ওঠেন, উনি ওখানে ছিলেন। তখনও কিন্তু মেটিয়া বুরুজের এগুলো তৈরি হয়নি, কারণ উনি তো জানেন উনি ইংল্যান্ডে যাবেন, উনি যেতে পারেন না, ওনার মা চলে যান, ওনার ভাই চলে যান, তারা ওখানে থাকেন। বেশ কয়েকদিন বাদে মা মারা যান, ভাই মারা যান, 2 বছর বিদ্রোহ চলে, বিদ্রোহ চললে তারপর তার স্তিমিত হয়। এই সবটার পর উনি যখন 1859 সালে ছাড়া পাচ্ছেন ফোর্ট উইলিয়াম থেকে, উনি বুঝতে পারছেন যে আমার ইংল্যান্ড যাওয়া হবে না, আমার লখনৌ যাওয়া হবে না। তখন আমি কি করবো? তো ব্রিটিশরা বলে তোমাকে মাসে মাসে আমরা এই ভাতাটা দিচ্ছি, একটা টাকা, সেটা নিয়ে তুমি এখানেই থাকো। তখন উনি মেটিয়া বুরুজ গড়ে তোলেন। মানে ওনার এবং উনি যখন সিদ্ধান্ত নেন, তখন আরেকটা বিশাল মাইগ্রেশন হয় লখনৌ থেকে, কিন্তু আরো প্রচুর লোক চলে আসে ওনার সঙ্গে। অলরেডি মিউজিশিয়ানরা, ডান্সাররা, তারপর আর্টিসানরা, কাজ করেন যারা, সেলাই করেন যারা, রান্না করেন যারা, পান তৈরি করেন যারা, অলরেডি এক দল লোক এসেছিল। উনি যখন সিদ্ধান্ত নেন যে আমি এখানেই থাকবো, একটা বড় মাইগ্রেশন, মানে প্রায় 7-8 হাজার মতো লোক, তার বেশি বই কম নয়, লোকে চলে আসেন। তো এরা কোথায় থাকবেন? উনি তখন মহল তৈরি করেন, চিড়িয়াখানাটাও না তৈরি করা, তারপরেতে পারফরমেন্সের জন্য পরীখানা তৈরি করেন। পরীখানার মধ্যে বিভিন্ন ভাগ থাকে, বিভিন্ন উইং থাকে আর কি, এরা আলাদা তৈরি করে। মানে মেটিয়া বুরুজ অঞ্চলে এক একটা আর্কিটেকচার না মহল থাকার জন্য, এটা শুধু পারফর্মিং আর্টিস্টদের জন্য, তারা পারফর্ম করবে। উনি মারা যাওয়ার পর এই সমস্ত কিছু ব্রিটিশরা ভেঙে দেয়। ওরা ওয়াজিদ আলী শাহ অ্যাক্ট বলে একটা জিনিস পাস করেন, এবং একটা প্রিন্টিং প্রেসও ছিল যেখান থেকে লিথোগ্রাফ বেরিয়েছে। কিন্তু হুসনে আখতার
উনি লেখেন যখন উনি সরোজ অফ আখতার বলা হয় যে লেখা যে বইটাকে, যখন উনি ছিলেন তোমার ফোর্ট উইলিয়ামে, একটা প্রিন্টিং প্রেস ছিল সেই সময়, মানে ওনার বলা হয় যে মসিকি, মিউজিক আর আদব এই দুটোতেই উনি তো সমান পারদর্শী। উনি নিজে গান লিখেছেন, গানে সুর দিয়েছেন, নিজে নাচ করতেন, নাচ শিখেছেন এবং লেখালেখি, ফলে সাহিত্য চর্চা এই সবকিছুই করেছেন, ভার্সেটাইল ফিগার। উনি যে মারা যান, ব্রিটিশরা ওনাকে দু চোখে দেখতে পারতো না, সবচেয়ে বড় কথা। এবং কারণ ব্রিটিশদের একটা তো মাথায় মনে হতো যে ক্রিটিসিজমটা ছিল যে কি নবাব নাচ করে, গান করে, মানে এ কি আদৌ নবাব? কারণ নবাবের সঙ্গে তো একটা পৌরুষত্ব বারবার আমরা যুক্ত করি, এ তো এফিমিনেট। হ্যাঁ, এবং এত বউ আছে, এত অর্ধেক তারা বিয়ে না, কেউ মুতাওয়াইফ বলছে, কেউ বলছে এই, কেউ বলছে ওই, মানে কি, মানে খুবই কোয়েশ্চেনেবল ক্যারেক্টার। বারবার কলোনিয়াল আখ্যান যদি দেখি, এইটাই কিন্তু বারবার উঠে এসছে যে নবাব ঠিক নবাব ছিলেন না, হতেই পারে ট্যালেন্টেড, কিন্তু ঠিক নবাব সুলভ ছিলেন না। এবং ওনার রাজ্যটা ওনার হাত থেকে এই বলেই নিয়ে নেওয়া হয় যে রাজ্যবাসীরা তোমার রাজত্বে খুশি না, কারণ তুমি যুদ্ধ করো না, কিছুই করো না। আদতে সেটা নয় কিন্তু। হ্যাঁ, তো এবার উনি মারা যান, ব্রিটিশরা বলেন যে ওনার, ব্রিটিশদের যে লজিক ছিল যে সেটা হচ্ছে কি ওনার এত বউ, এত ছেলে মেয়েকে সঠিক উত্তরাধিকার এই নিয়ে খুব মারপিট হবে, তার থেকে সব ভেঙে দাও। এবং ভেঙে দিলে এখানে পরবর্তীকালে শিল্প গড়ে উঠতে পারে, ডেভেলপমেন্ট। এই লজিক তো আমরা এখনো, হ্যাঁ। এবং এটা দেখো, এটা পার্শিয়ালি তো ঠিকও, মানে তুমি যদি এভাবে দেখো যে বন্দর বা যে শিববিলি, তাতে প্রচুর লোকে তো সত্যি কাজ করতে এসছে। এবং শুধু কিন্তু কলকাতার লোক না, বিহার থেকে, উড়িষ্যা থেকে, পাশাপাশি রাজ্য থেকে কিন্তু প্রচুর লোক, যার জন্য মেটিয়াবুরুজ প্রচন্ড কসমোপলিটান। এই যে আমরা কসমোপলিটানিজমের কথা বলি, বাংলাভাষী মুসলমান, উর্দুভাষী মুসলমান, বিহারি, হ্যাঁ, মারোয়ারি, আমি যদি একদম এই কমিউনিটিগুলোর কথা বলি, প্রচুর বিভিন্ন লোক বিভিন্ন সময় কিন্তু এসে, কারণ কাজের সূত্রেই তারা এসছেন কাজ করতে। হ্যাঁ, আর্কিটেকচারে ফিরে আসে, যে কটা বেঁচে আছে মানে ওনার সময়কার, একটা হচ্ছে অবশ্যই যে শাহী ইমামবাড়া, সিপ্তানাবাদ ইমামবাড়া, যেখানে ওনাকে কবর দেওয়া হয়েছে। কসরুল বুকা ইমামবাড়া, এটা বলা হয় মহিলাদের দিয়ে তৈরি, মহিলাদের জন্য আর কি। হ্যাঁ, মানে নবাব পরিবারের মহিলারা তাদের উদ্যোগে তৈরি বলা হয় সেটা। এগুলো মেন রোডের ওপরে। আচ্ছা, বিচালি ঘাট তো তোমাকে একটা বললামই আছে। বেতাল উল নাজাত আছে, সেটা খুব ভগ্ন অবস্থাতে আছে। ফলে এছাড়া যে প্রচুর কিছু আর্কিটেকচার অ্যাকচুয়ালি আছে তা নয় কিন্তু, মানে এখন নেই, ধ্বংস। এবং আবার ফলে মানে প্রাসাদটা কি আছে? কিচ্ছু নেই, এগুলো কিছুই নেই, এগুলো কিছুই নেই, এগুলো কিছুই নেই। হ্যাঁ, বাড়ি কোঠি বলে মানে কয়েক বছর আগে অব্দিও ছিল, এখন একদম কাচ্চি সড়ক থেকে তুমি যদি কাচ্চি সড়কের মোড়ে এখন তুমি দেখবে বাঁদিকে প্রচুর বড় বড় শপিং সেন্টার, দোকান তৈরি হচ্ছে, ওই অঞ্চল জুড়ে ছিল, সেগুলো এখন কিছুই নেই। কিন্তু ফলে আর্কিটেকচার আলাদা করে স্টাডি করতে, মানে ওইখানে করাটা খুব মুশকিল, যদি না তুমি ওই সময়কার ডকুমেন্টেশন পাও যে কি কি ছিল। এবং সেই সূত্রে কিছু কম, মানে খুবই কম বই আছে। অনিল তপাদারের একটি বই আছে, যেটা উনি কলকাতার ছোট লখনৌ বলে, শ্রীপান্থর বই আছে মেটিয়াবুরুজের নবাব বলে, সুদীপ্ত সরকার একটি বই, সুদীপ্ত মিত্র একটি বই বার করেছেন, পার্ল বাই দ্য সি, যেটা কিন্তু এক্সাইলের নবাবের থাকার সময়টা মেটিয়াবুরুজ কি ছিল তার উপর ফোকাস করে। এই বইগুলো আমার মানে গবেষণার সূত্রে খুবই আমাকে সাহায্য করেছে। তো আর্কিটেকচার বলতে ওই মানে আবার আমি তো খুব বিশেষজ্ঞ নই, কিন্তু কিছু জিনিস, যেমন রয়্যাল এমব্লেম হচ্ছে গিয়ে মাছ এবং পরী, এটা তুমি যদি লখনৌতে যাও ওদের ইমামবাড়াতেও দেখতে পাবে। হ্যাঁ, মানে শাহী ইমামবাড়া লখনৌতে যেটা আছে আর কি, এখানেও আছে। হ্যাঁ, এবং নীল আর সবুজ রঙের অপূর্ব ব্যবহার, গোটাটাই সাদা, মানে আমি শাহী ইমামবাড়ার কথা বলছি এটা, এবং নীল আর সবুজের ব্যবহার। তো এইগুলো কি বলতো, এবং যে ঝাড় লণ্ঠন গুলো আছে, ঝাড়বাতি গুলো আছে, বা যে ধরনের আঁকা এখনো আস্তে আস্তে উঠে আসছে এবং রেনোভেশনের প্রয়োজন আর কি, সেগুলো গেলে দেখতে পাবে। এবং যেহেতু ইমামবাড়া মানে হাউস অফ ইমাম, মানে কারবালার যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের মনে রাখার জন্যই তো মহরম করা, ইমাম হুসেন কে স্মরণ করা এবং তার পরিবার বর্গকে, মানে সেই সব ছবি আছে। কসরুল বুকা ইমামবাড়াতেও আছে প্রচুর প্রচুর তাজিয়া, প্রচুর ছবি। তো এইগুলো স্টাডি করা। এবার এটা হচ্ছে কি আর্কিটেকচার। তুমি যদি একটু মেটিয়াবুরুজ অঞ্চল ধরে ঘুরে বেড়াও, পুরনো কিছু বাড়ি দেখবে যেগুলোতে কিন্তু জাফরির কাজ, বা যে ডোম, যে স্ট্রাকচার, হ্যাঁ, ইসলামিক স্ট্রাকচার যেগুলো, বা পুরোনো দিনের খিলান এক ধরনের দরজা। এবার সেই বাড়িগুলো এত ভগ্নপ্রায় অবস্থা যে মানে হয়তো শরিকি বাড়ি কোনোভাবে টিকে আছে, বাকি সবগুলোই তো
এটাও মজার যে বিভিন্ন সময় বিভিন্ন মাইগ্রেশন হয়েছে, তো বলা হয় ইটস কাইন্ড অফ শেল্টার ফর দ্য মাইগ্রেন্ট কমিউনিটি। এবার ব্রিটিশদের সময় কেন 1887 মানে কিন্তু 19th সেঞ্চুরির শেষের দিক, তাই তো? এবং আস্তে আস্তে আমরা কিন্তু ন্যাশনালিস্ট মুভমেন্টটা আরো বেশি করে মানে জোরদার হচ্ছে, মানে রাজনীতির দিকে নানা কিছু ঘটে যাবে, বঙ্গভঙ্গ হ্যানা ত্যানা নানা কিছু ঘটবে এখানেতে, হ্যাঁ, এবং স্বাধীনতার যুদ্ধ আরো 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 প্রবল হয়ে উঠবে। তো সেই সময় আবার মাইগ্রেশন হয়েছে, দেশভাগের সময় মাইগ্রেশন হয়েছে। তো সেই সময়কার আর্কিটেকচার তো আর ফিরে গিয়ে লখনৌর আর্কিটেকচার হবে না, মানে সেই সময় যেরকম বাড়ি, কিন্তু তুমি যদি ওই মেন রোড গার্ডেন রিচ রোডটা সোজা গেলে মেটিয়াবুরুজ পুলিশ স্টেশন থেকে দুদিকে চলে যায়, বাঁদিকের রাস্তাটা এস এ ফারুকি রোড, এস এ ফারুকি একজন এমএলএ ছিলেন, ওই রাস্তা দিয়ে যদি আবার ভেতরে হাঁটো, প্রচুর এখন মসজিদ হয়েছে, ইয়ে হয়েছে, লাল মসজিদ বলে একটা আছে, বেগম মসজিদ, সেটা অনেকটাই পুরনো, কিন্তু তার পাশে পাশে সরি বেগম মসজিদ একটা আছে, তারপরে লাল মসজিদ, নতুন প্রচুর মসজিদ হয়েছে, মাজার আছে। ওই অলি গলিতে ঘুরতে ঘুরতে হট করে একটা মাজার তুমি পেয়ে যাবে, যেমন কারবালা তাজিয়া তালাব রোড, যদি আমার ঠিকঠাক মনে থাকে, ওখানে একটা ছোট মাজার আছে। ফলে খুব যে সামনে চোখের সামনে আর্কিটেকচার গুলো আছে সেগুলো নেই, হ্যাঁ, সবই স্ক্যাটার আছে। একটা সিনেমা সংরক্ষিত করার কোনো চেষ্টা নেই। আমি যতদূর জানি শাহী ইমামবাড়াটা বোধহয় রেনোভেশনের কথা চলছে, আমি একটা রিপোর্টে পড়েছিলাম। এবার বললাম না, বাড়িগুলো সরকার দায়িত্ব নেবে না রেসিডেন্টরা দায়িত্ব নেবে, সরকারের কি ভূমিকা, এই সবটাই খুব গোলমেলে একটা জায়গা। কিন্তু হ্যাঁ, সংরক্ষণের দরকার তো ছিলই, দরকার তো আছেই, কারণ ব্রিটিশরা তো অলরেডি ধ্বংস করে দিয়ে চলে গেছে। যেটুকু যে আছে, আমি যে বললাম যে একটা হচ্ছে কি 1800 শতক, মানে 1800 ওই সময়টা ধরে তৈরি, যারা পরবর্তীকালে এসছে, এত তো বাড়ি তখন ছিল না, তারা তাদের মতো বাড়ি বানিয়েছে, তার আর্কিটেকচার অন্য। আবার কেউ কেউ হয়তো আছে নবাবের সময়কার বাড়ি, আমরা একটা গেট ওরকম বানাই জাফরি দেয়া, বা ওই রকম ফ্লোরাল মোটিভ দেয়া, বড় মাটা খিলান বানাই। এইগুলো কিন্তু সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে, সেটা হাঁটতে হাঁটতে কোনো একটা গলির মধ্যে তুমি দেখতে পাবে। এবং এটাও মাথায় রাখতে হবে যে এই যে নবাব আসছেন, তার আগে মেটিয়া বুরুজ কি ছিল। মেটিয়া বুরুজ মাটি বুরুজ, ফোর্ট, কেল্লা, মাটির কেল্লা, এটা গোটাটাই একটা খুব গ্রামাঞ্চল ছিল, হ্যাঁ, বাড়ি খুব কম ছিল এখানেতে। অন্তজ শ্রেণীর এবং কোট আনকোট নিচু জাতি যাদের আমরা বলি, যে হিন্দুরা ব্রাহ্মণদের হাতে অত্যাচারিত হয়ে সুন্দরবন অঞ্চলের এক্সটেনশন ছিল এটা, তারা এখানে পালিয়ে আসে, তারা এখানে আসেন এবং এখানে এসে তারা ধর্মান্তরিত হন। কারণ এখানে একটি মাজার পাওয়া যায়, সেটা হচ্ছে কি তোমার বদরতলা, বদর পীরের মাজার, বদর পীরের কথা আমরা শুনেছি, হ্যাঁ, অনেকটা ভেতরে। গোটাটাই কিন্তু বাংলাভাষী মুসলমান, কারণ এই একদম চাষাবাদ করা মাটির কাছে থাকা সাধারণ মানুষ এখানে চলে আসেন। এটা কিন্তু নবাবের আগে, তারা একটু একটু করে বাড়ি করে থাকতে শুরু করেন, এবং এই অঞ্চলটা এটা গ্রামের মতনই ছিল। এখানে ব্রিটিশদের বড় বড় বাগান বাড়ি ছিল, কারণ সামনে গঙ্গা এবং উল্টো দিকে তো বোটানিক্যাল গার্ডেন, ফলে খুব সুন্দর একটা তারা ভিউ পেতেন আর কি। নবাব যখন থাকতে শুরু করলেন, তাহলে অলরেডি বাংলাভাষী মুসলমানরা আছে যারা চাষাবাদ করেন, এবং এদের মধ্যেই একটা দল আস্তে আস্তে হাতের কাজে অত্যন্ত পটু হয়ে ওঠে, যেখান থেকে দর্জি এবং মানে ওস্তাগার বলেন ওনারা, এত মানে কি বলবো, এত বড় আকারে ছড়িয়ে পড়েছে গার্মেন্ট বিজনেসটা। তো সেইরকম একটা জায়গায় নবাব আসছেন, তার লখনৌই তেহজিব, খাবার, ভাষা, এক ধরনের জীবনযাত্রা নিয়ে, তো সেখানে একটা আর্কিটেকচার। এবার নবাব মারা যাচ্ছেন, ততদিনে বন্দর শুরু হয়ে গেছে, ততদিনে শিপ বিল্ডিং শুরু হয়ে গেছে, সেখানে অন্যান্য রাজ্য থেকে লোকেরা আসছে, তারা তাদের মতন করে একটা থাকার ফলে আর্কিটেকচার এই মুহূর্তে দাঁড়িয়ে পড়তে গেলে 3 ধরনের আর্কিটেকচারই আছে, এই লেয়ার গুলো পড়তে হবে। এবং তার মাঝখানে কোথায় নবাবের আর্কিটেকচার বেরিয়ে আসছে। এবং বাঙালি কথা বলতে গিয়ে আমি বলি, আমি সবগুলো পাড়া এক্সপ্লোর করতে পারিনি, আমি এই সূত্রে বলে দিই, সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নেবারহুডস, বেঙ্গলি নেবারহুডস হচ্ছে মুদিয়ালি। একটা মুদিয়ালি আমরা জানি টালিগঞ্জের দিকে আছে, এটা আরেকটা মুদিয়ালি, যেখানে একটা লাইব্রেরি আছে 1876 সালের তৈরি, মুদিয়ালি লাইব্রেরি। এবং আমি ঢুকে মানে আমার রীতিমতো গা ছমছম করে, যে বলছে 100 বছর পুরনো বই কে কি নিয়েছেন, অ্যাক্সেশন বুক আছে আমাদের কাছে, এবং অনেক বই সংরক্ষণ হচ্ছে না ঠিক মতো, দেখাশোনা হচ্ছে না। হরিসভা আছে, হরিসভা আছে, হ্যাঁ, মানে সেটা আরো আগে তৈরি। বদর পীরের মাজার, আমি যখন গল্প করতে কথা বলতে গেছি, দালানে বসে কথা বলছি, তো ওরা বলছে আমরা বিশ্বাস করি 300-400 বছর আগে, কেউ বলছে 250 বছর আগে, কারণ এগুলো তো লোকমুখে আসে, কিন্তু প্রচুর পুরনো। ফলে দেখো
নবাবের ইতিহাস জানতে আমি ইচ্ছুক কথক শিল্পী হিসেবে, কিন্তু সেইটার আগে কি ছিল, সেটার পরে কি হলো। ইতিহাস তো ওরম মানে একটা কি বলবো আউট অফ দ্য ব্লু তৈরি হয় না, ওরকম বিচ্ছিন্ন নয়, আগে পরে মিশিয়েও। কারণ নবাব যেখানে এলো সেখানকার লোকেদের সঙ্গে কি নবাবের মেলামেশা হলো না হলো না, হলে কতটা, সেখানকার অর্থনীতিতে কি কিছু হলো না হলো না, হলে কতটা। এই যে এত খাবারের দোকান এখানেতে, ঠিক আছে, এবার বাংলাভাষীদের নিজস্ব একটা ইতিহাস আছে, এই যে মানে হরিসভা আছে, সেখানে তোমার ইয়ে আছে, বললাম লাইব্রেরি আছে, মেটিয়াবুরুজ স্কুল গত বছর 100 বছরে পা দিয়েছে, মেটিয়াবুরুজ হাই স্কুল, ঠিক আছে। কত কত কারখানা ছিল যেগুলো বন্ধ হয়ে গেছে। ফলে কি বলতো, আমি বলতে চাইছি আর্কিটেকচারের প্রসঙ্গে এই কারণে এতটা ছড়িয়ে বললাম, নবাবী আর্কিটেকচার তো প্রায় নেই, কিন্তু এই স্থানগুলো আছে ইতিহাসের জন্য। তো আমরা তো টুরিস্ট স্পটে যাই, আমরা তাজমহল দেখতে যাই, হ্যাঁ, আমরা দিল্লিতে যাই, যে কটা যে কিছু বেঁচে আছে সেগুলো দেখতে, যে কি ছিল শহরটা। আমার শহরেও নানা কিছু ছিল তো, হাওড়া একরকম ছিল, বেহালা আরেক রকম ছিল, দমদম একরকম ছিল, তাই না, অর্ডিন্যান্স ফ্যাক্টরি এখনো আছে এদিকেতে। মেটিয়াবুরুজে যেগুলো লেয়ার, জাস্ট একটা মানে একটা অঞ্চলের মধ্যে প্রি নবাব, নবাব, পোস্ট নবাব। ফলে আমার কাছে এই তিনটের সময় জানা জরুরি, কেন নবাবী ঐতিহ্য যদি বুঝতে হয় শুধু ওটা ভ্যাকুমে নেই, এই তিনটে সময়কে নিয়ে জড়িয়ে আছে। ফলে কোনো মেয়ে যে এখন তার বয়স 20, সে যে মেটিয়াবুরুজে থাকছে, সে বাংলাভাষী হলে সে উর্দুভাষী কালচারের সঙ্গে কতটা সম্পৃক্ত বা সম্পৃক্ত নয়, যে উর্দুভাষী সে বাংলাভাষী সংস্কৃতির সঙ্গে কতটা সম্পৃক্ত বা সম্পৃক্ত নয়, কারণ সে তো মেটিয়াবুরুজের, সে তো আলটিমেটলি মেটিয়াবুরুজ একটা অঞ্চল থেকে আসে। ফলে সে আইডেন্টিটিকে কি করে বোঝে, এবং সেটা বুঝতে গেলে কিন্তু তিনটে লেয়ারের কথাই বারবার যাতায়াত করতে হবে, নয়তো আমি নবাবী লেগাসিকে আলাদা করে বুঝতে পারবো না। এখন ধরে আমরা নবাব নিয়ে কথা বলছি, এবার নবাব বাদ দিলে যে আপামর জনগণ, সেই জনগণের ইতিহাস কিন্তু নেই। মানে প্রতিবারই তারাই হচ্ছে সব থেকে বেশি লাঞ্ছিত গঞ্জিত মানুষ, সর্বহারা যারা। এই যে তুমি গেলে, নবাব বাদেও তো সেখানে সাধারণ মানুষ আছে, এবং সাধারণ মানুষই বেশি। এই সাধারণ মানুষদের জীবনটা কেমন দেখলে? কারণ আমরা কিন্তু আগের থেকেই জেনে যাচ্ছি যে ওদের ওদের জীবনটা আলাদা, বা ওরা আমাদের থেকে আলাদা। এই ওদের জীবনটা সম্পর্কে জানতে চাই, যদিও আমরা বারবারই ভাগ করে দিই আমরা ওরা, কিন্তু মানে তবুও যদি সেই ওদের জীবনটা সম্পর্কেই তুমি একটু বলতে। হ্যাঁ, প্রথমত দেখো, নবাবকে যদি খুঁজতে হয় না, অ্যাবসেন্সের মাধ্যমেই খুঁজতে হবে মেটিয়াবুরুজ, আমি যেটা বললাম, কারণ আর্কিটেকচার তো নেই। নবাবের পরিবারের লোকজন যে খুব ওই অঞ্চলে থাকেন আমি এখনো সেরকম ইনফরমেশন পাইনি, এবং আমার গবেষণাটাও তো প্রথম পর্যায়ে বলবো আমি করেছি, দ্বিতীয় পর্যায়ে মানে শেষ হয়ে যায়নি গবেষণাটা, আমি আরো এগোবো, আমি সবই দ্বিতীয় পর্যায়ে ঢুকছি। নবাবের পরিবারের লোকজন কিন্তু মেটিয়াবুরুজ অঞ্চলে থাকেন না, মানে আমি যাদের সঙ্গে পরিচিত হয়েছি, আলাপ হয়েছে, তারা কিন্তু অন্যদিকে থাকে কলকাতার, হ্যাঁ, তারা পার্ক স্ট্রিট, প্রিটোরিয়া স্ট্রিট এই দিকে থাকেন। একদমই, আমি যখন কাজটা শুরু করি আমার কাছে এই যে বাঙালি একদল মানুষ, বাংলাভাষী লোক ওখানে এসে থাকতে শুরু করেছে নবাবের আগে, এটা তো জানা ছিল না। হ্যাঁ, ফলে কাজ করতে করতে যে বিভিন্ন ভাষাভাষী এবং বিভিন্ন ধর্মে বিশ্বাসী লোক, সত্যি কথা বলতে এটা 1 বছরের ধরে ফেলা যায় না, 1 বছরের গবেষণাতে আমি যেটুকু ধরতে পেরেছি আমি সেখান থেকেই শেয়ার করছি। গার্মেন্ট একটা বিশাল ইন্ডাস্ট্রি, ফলে ওখানে মানে একটা বড় জনসংখ্যা কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে, এবং রেডিমেড গার্মেন্ট। তুমি যদি শুক্র শনি রবি হাট বসে ওই অঞ্চলে যদি যাও, তুমি পা রাখতে পারবে না। বাইরে থেকে, কলকাতার বাইরে জেলা শুধু নয়, বম্বে থেকে, গুজরাট থেকে, অন্যান্য অঞ্চল থেকে, আমেরিকা থেকে, দুবাই থেকে বায়াররা আসেন। এসে তারা, ধরো তোমার দোকানে তুমি, এবং মূলত বাচ্চাদের এবং মহিলাদের কাপড়, তুমি বাচ্চাদের জামা তৈরি করো, ধরো তারা এসে মালপত্র দেখে তোমাকে অর্ডার দিয়ে চলে যাবেন, তুমি সেই মাল পাঠাবে। তুমি লক্ষ্য করবে যে যখন আমরা স্প্ল্যানেডের দিকে এগোই, প্রচুর স্প্ল্যানেডের দিকে যেতে যে ট্রাক, মানে প্রচুর মাল নিয়ে বড় বড় ট্রাক, এই মালগুলো, কাপড়ের মালগুলো মেটিয়াবুরুজ থেকে আসছে। রেডিমেড মালের একটা মানে বিপুল 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 সম্ভার। এবং আমার সৌভাগ্য যে যেহেতু ওইখানকার লোকাল কিছু দর্জি, ওস্তাগার যারা কাজ করেন, তাদের সাথে আমার বন্ধুত্ব হয়েছে, পরিচিত হয়েছে, তারা আমাকে একেবারে হাত ধরে হাটের দিনে ঘুরে দেখিয়ে দিয়েছে। এটা মানে চরম পাওনা, সত্যি কথা বলতে। এবং জাস্ট মানে এক এক সময় হচ্ছে যে ক্যামেরা নিয়ে আমি মানে আমি আর আমার হাজবেন্ড গিয়েছিলাম, ও ক্যামেরা করেছিল ওই দিনটাতে, আমরা ঘাড় ঘোরাতে পারছি না, এত লোক।
তাহলে বুঝতে পারছো কতটা অর্থনীতি, কতটা জেনারেট হচ্ছে রেভিনিউ। এবং এই যে আমাদের বিয়ে যে বাবা গরিব অঞ্চল, হ্যাঁ গরিব, কেন গরিব বলো তো তাহলে? বা গরিব হলো কারা গরিব? এবার এগুলো না একটা দীর্ঘ গবেষণার বিষয়, এটা এক লাইনে বলে ফেলা যায় না। এটুকু বলবো যে গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা হিউজ অর্থনীতি ওখানে তৈরি হচ্ছে, উৎপাদন হচ্ছে। তার বন্টনের দিকটা কে পাচ্ছে কি না পাচ্ছে সেটা একদম আরেকটা আলোচনা, কারণ ওখানেও তো শ্রেণী বিভাজন আছে, যে ওস্তাগার মানে যারা মালিক পক্ষ কারা কারা একেবারে নিম্ন শ্রেণী কাজ করে। বাংলার অন্যান্য অঞ্চল থেকে কিন্তু প্রচুর লোকের এখানে কাজ করতে আসে। হ্যাঁ, এখানে একটা ডকুমেন্টারির নাম বোধহয় মেটিয়াবুরুজের দর্জি মহল্লার কথা, এরকম একটা ইউটিউবে আছে, আমি একদম গবেষণার শুরুতে দেখেছিলাম। তো তারা বলছেন যে কেউ কেউ বাঁকুড়া বীরভূম থেকে এসেছেন বাংলা ভাষা, তারা কিন্তু মেটিয়াবুরুজে জন্মকর্ম না, হিন্দু হয়তো মুসলমান, তারা কাজের জন্য এসছে, ব্যবসা না, এবং তারা এখানে এসে ঘর ভাড়া করে থাকেন এবং 20 বছর আছেন। ফলে তার যে মেয়ে সে তো মেটিয়াবুরুজে জন্ম হয়ে তার বড় হচ্ছে আর কি। হ্যাঁ, ফলে এইটা একটা বিশাল জায়গা। বন্দরে প্রচুর লোক কাজ করে, প্রচুর লোক বন্দরে কাজ করে। ফলে সাধারণ মানুষের জীবন যদি তুমি বলো কষ্টকর তো বটেই, খেটে খেতে হয়। আর 5টা এলাকার মতোই স্কুল প্রচুর আছে, লোকে স্কুলে যায়। আমাদের ধারণা একেবারেই স্কুল নেই, তুমি একদম ঢুকবে যেখান থেকে সেখান থেকে মৌলানা আজাদ গার্লস কলেজ স্কুল দিয়ে শুরু হবে। হ্যাঁ, মেটিয়াবুরুজ স্কুল তো আছেই, অনেক স্কুল আছে ভেতরে ভেতরে। আচ্ছা, নাচের স্কুল আমার যেটা মানে গবেষণার মূল অন্বেষণের জায়গা, আমি পাইনি খুঁজে, তারপরে নেই আমি বলতে পারি না। এটাই হচ্ছে মজা। আমি যখনই জিজ্ঞেস করেছি ইন্টারভিউতে, মানে কেন আমি সাধারণ মানুষের প্রসঙ্গেটা আসছি, দেখো অন্যান্য অঞ্চলেও তো হয়, স্কুল থাকে, বাজার থাকে নাচ গানের স্কুল থাকে, ডাক্তারখানা থাকে, সবকিছুই আছে। ফলে আমরা যে আলাদা বলছি না, আলাদা হয়তো ভাষার দিক দিয়ে, আলাদা হয়তো রাস্তার দিক দিয়ে, যেভাবে রাস্তা অন্যান্য জায়গাকার যেরকম রাস্তা সেরকম নয়। এবং রাস্তা এখানে একটা সমস্যা, কারণ একটাই রাস্তা চলে গেছে, তুমি যদি খিদিরপুর থেকে সোজা ঢোকো আর কি, যেহেতু কোনো প্যারালাল রাস্তা বা বেরোনোর রাস্তা নেই, ফলত হ্যাঁ জ্যাম বা গাড়ি ঘোরানোর একটা সংকট আছে সেক্ষেত্রে। কিন্তু সেই সংকট বা সরু রাস্তা সরু গলি এই কলকাতা শহরের অন্য কোনো জায়গায় নেই। আমি যেখানে বসে আছি দমদম নাগেরবাজার এলাকা, পুরোনো এলাকা, এখানেও গলি গলি আছে, ঘিঞ্জি গলি আছে, বেহালাতেও আছে, হাওড়াতেও আছে। এই সবকিছু নিরিখে আলাদা করে রাখা হয়েছে। ওরা একদম আলাদা, ওরা একদম অন্যরকম। আমার তো মনে হয়নি, মানে বড় বাজার অঞ্চল গেলে তো তুমি দোকানই দেখবে, সেখানে তো দেখবে যে ঠেলা গাড়িতে মাল তোলা হচ্ছে, মুটেরা কাজ করছে, দোকানদাররা বিক্রি করছে। এখানেও তুমি যদি দর্জিপাড়ায় যাও তাই হবে, মাল আসছে, অর্ডার দেওয়া হচ্ছে, মাল তৈরি হচ্ছে, তোলা হচ্ছে। আমি এমনও দোকানে ছোট ওয়ার্কশপের ভেতরে গেছি যেখানে জিন্স তৈরি হচ্ছে, জিন্সের রং হচ্ছে। ফলে কাজ করা মানুষ তাদের জায়গায় নিত্যদিনে কাজ করতে যাচ্ছেন। কারুর এবার হতেই পারে আমরা যে মানুষদের দেখি সেই মানুষরা আমাদের চোখের সামনে প্রতিদিন মাংস কাটছে না। এখন আমি যদি এক জায়গায় যাই যারা বংশ পরম্পরা তাদের মাংসর দোকান, তারা সেটাই তাদের বিজনেস, তা তুমি সেই চিত্রটাই দেখবে। আমরা সরিয়ে রাখি, আমাদের আসলে খুব একটা ধারণা যে এটা পরিষ্কার না, এটা জেন্ট্রিফাইড না। আমি যে শিল্পাঞ্চলে যেরকম শিল্প তৈরি হয় তার জনজীবন সেইভাবে গড়ে উঠবে। প্রচুর ঘুড়ির দোকান আছে, হ্যাঁ, আতরের দোকান প্রচুর আছে, ডাক্তারখানাও আছে, স্কুল আছে। হ্যাঁ, এবার আমি বললাম না 1 বছরে আমার প্রত্যেকটা গলিগালা তো ঘুরে ওঠা সম্ভব হয়নি। আমার চেষ্টা থাকবে, মানে আমার ওখানে একজন আছেন মোহাম্মদ ফারুক ইকবাল, উনি একটা বই লিখেছেন দর্জি মহল্লার কথা বলে, যেটা এবছর বেরিয়েছে কালি কলম ও ইজেল থেকে। ওনারও এই প্রচেষ্টা যে মেটিয়াবুরুজের একটা অন্য দিক তোলা। ফলে ওনার বইটা থেকেও তুমি জানতে পারবে আরো নিবিড় ভাবে যে তাদের জীবনযাত্রা কিরকম, কি ধরনের খেলা হয়, গল্প হয়, গান হয়, বিয়ে হয়, সব অনুষ্ঠান হয়, সবকিছুই হয়, আড্ডাও হয়। এই আলাদাটা আমার চোখে আলাদা কেন, আমি সন্ধ্যাবেলা এক ধরনের জিনিস একভাবে খাই, ওনারা আরেকটা জিনিস খান। কিন্তু মানে সেটাই তো আমাদের দেশের প্রধান সুর হওয়ার কথা। প্রধান সুর বলে আমি জানি যে বৈচিত্র্য আর কি। তো তোমার প্রশ্নটা কি তাই? হ্যাঁ, সাধারণ জনজীবন, হ্যাঁ ওই মানে মূলটা হচ্ছে কি বন্দরে কাজ করা এবং গার্মেন্টে কাজ করা। তার থেকেও প্রচুর লোক আছেন যারা মানে ধরো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা লয়ার, তারা শহরের অন্যান্য অঞ্চলে কাজ করতে আসছেন, আবার ফিরে যাচ্ছেন। হ্যাঁ, এবারে এই ইকোনমির দিকটা আমার থেকেও ভালো বলতে পারবেন যারা এটার ইকোনমি অর্থনীতি নিয়ে কাজ করছেন, বা যারা এই সমীক্ষা, কারণ আমরা না সমীক্ষা ছাড়া, ইনফরমেশন ছাড়া খুব কমন সেন্সিক্যালি কিছু কথা অন্তত যে অঞ্চলগুলো খুব সেনজিটিভ বানিয়ে রাখা হয়েছে না বলাটাই শ্রেয়। যে
কত শতাংশ লোক মানে যারা বন্দরে কাজ করছেন না বা যারা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছেন না, তাদের অন্যান্য বিজনেস কি, বা গরিব অঞ্চলের মধ্যে একটা অঞ্চল তো বলা হয় মেটিয়াবুরুজকে, মানে একভাবে দেখা হয় প্রান্তিক, গরিব বলে প্রান্তিক নাকি টাকা আছে অন্য অর্থে প্রান্তিক, এগুলো একটু সমীক্ষা যারা এই নিয়ে করছেন, যারা কাজ করে চলেছে। নো ইওর নেবার এই মুহূর্তে বহু বছর ধরে ওনারা কাজ করছেন, ওনারা নানা রকম বারবারই নানা রকম সমীক্ষা, এবং ওনারা নেবারহুড ওয়াক বহু বছর ধরে করিয়ে চলছেন। হেরিটেজ ওয়াক বলেন না, ওনারা বলেন যে তোমাদের কাজের মতো, যে বন্ধুর বাড়ি, এগুলো তো আমাদের পার্শ্ববর্তী এলাকা, আমাদের নেবার, তো আমাদেরই পড়শির সঙ্গে একটা যাতায়াত গল্প গাছা, যাতে তাদের জীবন সম্পর্কে আমরা আরো বেশি জানতে পারি। কাজটা প্রায় 1.5 বছর করেছো। এবার কাজের শুরুতেই নিশ্চয়ই তোমাকে সকলে মানে বরণ করে নেয়নি, যেটাকে আমরা বলি। তা এই যে এলাকা অবশ্যই সেন্সিটিভ এলাকা, এই এলাকায় কাজ করতে কি 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 চ্যালেঞ্জেস এর মোকাবেলা তোমাকে করতে হয়েছে, এবং কিভাবে ধীরে ধীরে এই জায়গাটা তুমি বানালে? এই যে মানুষের বিশ্বাস, এটা পাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং খুব খুব সুন্দরও ব্যাপার একটা। এইটা কিভাবে হলো এবং কিভাবে ধীরে ধীরে এই কাজটা তুমি এগোলে? হ্যাঁ, চ্যালেঞ্জ বলতে দেখো, ওই যে প্রথমে একটা মাথায় লোকের ভয় ঢুকিয়ে দিয়েছিল যাবে কি করে। তো এবার আমিও তো এই ওরিয়েন্টেশনেই বড় হয়েছি, আমাকে ওটার সঙ্গে নিজেই ফাইট করতে হয়েছে, যে প্রথম প্রথম একদম যে বাবা তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরবো, কারণ আমি তো এই পরিবেশে এটা শুনতে শুনতেই মানুষ হয়েছি। আমি যদিও সেখান থেকে বেরোনোর চেষ্টা করছি, আমিও তো একদিনে বেরোতে পারবো না। তো ফলে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরতাম সন্ধ্যে, কারণ আমাদের একটা আছে না যে রাত্রির বেলা অচেনা জায়গায় যাবে না, রাত্রির বেলা সব গোলযোগ রাত্রিরে হয়। তো সেটা আস্তে 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 কাজের সূত্রে কেটে গেছে, দুপুরবেলা গিয়ে রাত্রিরে ফিরেছি। চ্যালেঞ্জ যদি বলো, দেখো আমি যেটা বুঝতে পেরেছিলাম শুরুতে, এবং সেক্ষেত্রে আমাকে সাবিরদা, নো ইওর নেবারে সাবিরদা খুবই সাহায্য করেছিলেন, যেহেতু উনি দীর্ঘদিন ধরে এসব অঞ্চলে কাজ করছেন, যে হাতে ওরকম প্রশ্নপত্র নিয়ে গিয়ে হবে না, মানে 10টা প্রশ্ন গিয়ে আপনি বলুন আপনি কি করেন, কারণ সেনজিটিভ এলাকা বলেই এরা এত রকমের দমন পীড়ন, এত রকমের অপমানের মধ্যে দিয়ে যান। খুব স্বাভাবিক, তোমাকে যদি বারবার আঘাত করা হয় তুমিও কিন্তু ভেতর থেকে রিজিড না হলেও একটা ডিফেন্সিভ হয়ে উঠবে। এবং আমি যে খুব সৎ উদ্দেশ্যে যাচ্ছি, আমি যে ভীষণ একটা ইতিহাস জানতে যাচ্ছি, আমার যে কোনো উদ্দেশ্য নেই, এটা এই ট্রাস্ট বিল্ডিং যেটা আমি বলবো, এটা তাদেরকে বোঝানো যে আমাকে ট্রাস্ট করতে পারেন, এবং আমাকেও তাদেরকে ট্রাস্ট করতে হবে, আমিও যেন মনের মধ্যে কোনো কিন্তু নিয়ে না যাই। ঠিক আছে, তো এটা তো দুতরফের। আমি খুব পার্টিকুলারলি বলতে পারি, আমার মনে আছে প্রথম প্রথম যখন আমি গিয়ে বলেছিলাম যে নবাবকে নিয়ে কাজ করতে চাই, নবাবের ইতিহাস, তো ওরা বলেছিল যে মানে শাহী ইমামবাড়া আছে, বিচালি ঘাট আছে, কাসরুল বুকা ইমামবাড়া আছে, আর তো কিছু নেই, আর নাচ তো দিদি এই অঞ্চলে কিছু নেই, আমরা কি করে সাহায্য করবো আপনাকে। তো আমি তখন ভাবছিলাম যে তা এই তিনটে তো ঠিক আছে, আমি দেখলাম প্রশ্নটা বোধহয় শুধু আমি নবাবকে নিয়ে, কেন তারা বারবার বলছে নবাবকে নিয়ে নাচের ক্লাব কলকাতায় পাবি না, আর এটা একটা পার্থক্য, যে ওরা বলবে আপনি কলকাতা থেকে আসছেন, তো আমার মনে হতে কি কলকাতা থেকে আসছেন বলছে কেন, পিনকোড তো ওখানকারও কলকাতা। আমার আরেক বন্ধু সাহিত্যিক সাদিক হোসেন, সাদিকও সম্প্রতি একটা বই লিখেছেন, মেটিয়াবুরুজের এই সেলাই করা মানুষদের নিজের প্রতিক্ষণ থেকে এই বেরিয়েছে। সাদিককে যখন আমি ইন্টারভিউ করি, সাদিকও বলে যে আসলে কলকাতা কর্পোরেশনের আন্ডারে এটা অনেক পরে এসেছে এই অঞ্চলগুলো, যেটা আমি পরে যখন কলকাতা গেজেট দেখছি আমার কাজের সূত্রে, বা পি থাঙ্কাপ্পা নায়ারের বইগুলো পড়ছি, দেখেছিলাম যে প্রথম থেকে এটা কলকাতার ভিতরে ছিল না, তো অন্তর্ভুক্ত অনেক পরে। ফলে যারা জন্মেছেই ধরো তার অনেক আগে, তাদের তো আমি কলকাতা যাচ্ছি, হাওড়ার অনেক লোকে এখনো বলে আমি কলকাতা যাচ্ছি। আমরা আলাদা করে সত্যি আমরা তো গ্রাস করে ফেলি সব জায়গাগুলোকে, এবং সেকেন্ড ব্রিজ হয়ে গেছে, মেট্রো হয়ে গেছে, এখন সত্যি তো হাওড়া মানে ওই দূরত্বটা তো ওই অর্থে কমে যাচ্ছে। ফলে এটা একটা কারণ যে কলকাতা যাচ্ছি, ওটা বসে গেছিল যে কলকাতা থেকে দূরে। আমি সেটা আচ্ছা, এই কারণে বলছি, এটা মাথায় এটা বোঝা। আমার চ্যালেঞ্জ ছিল ওটা, যে প্রথম আমি দেখলাম যে না, এটা করলে তো তারা সত্যি জানেন না, কারণ দৃশ্যত তো কোনো নাচের ক্লাস নেই, নাচের স্কুল নেই, তারা আমাকে কি বা বলেন। তারপর আমি বলতে থাকি যে না, আমি একটু নবাব সম্পর্কে জানতে, তো একটু স্কোপটা বড় হলো, যে আচ্ছা নবাব এখানে এই করতেন, আগে এখানে এই কোঠি ছিল, এবং যারা ধরো ঠেলায় ফল নিয়ে বসেছে বা কোনো দোকান ছোট ছোট, তুমি জিজ্ঞেস করলেই তারা বলবেন আমার দাদা পরদাদা নবাবের সময় চলে এসেছিল।
সবসময় যে সেটা সঠিক তা নয়। তারা হয়তো অনেকেই দেশভাগের সময় এসছে বা তার একটু আগে এসছে। এবার এটা মাথায় রাখতে হবে কেন বলছে তারা নবাবের সময় এসছে। এই যে নবাবের পরিবারের সঙ্গে যদি আমি নিজেকে কোনোভাবে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমার একটু স্টেটাসটা মজবুত হয়, আমার থাকাটা মজবুত হয়। কেন? আমরা এটাও জানি যে দেশ জুড়ে এখন যেভাবে প্রান্তিকতা শুধু মানে এটুকু বলে ছেড়ে দিলে হবে না, একদম কিন্তু হাতে কলমে লোকজনকে মারা, বহিষ্কার করা এবং তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন বারবার বারবার উঠছে এবং মেটিয়া বুরুজ কিন্তু সিভিয়ারলি এফেক্টেড হয়েছে। এবং আমি একদম একদম সরাসরি বলছি, সিএ এনআরসি মুভমেন্টের সময় আমি কথা বলতে বলতে জানতে পেরেছি যে প্রায় 10,000 মহিলা ওখানে রাস্তায় বসে ডেমনস্ট্রেশন করেছেন। একদম অসংগঠিত, মানে যারা দিনের পর দিন রাস্তায় বসে করেছেন। আমি যখন জিজ্ঞেস করি যে কেন, আমরা দেখো পার্ক সার্কাসের কথা জানি, শাহিনবাগ তো জানি, আরেকটা দিক আমরা তো জানি না, আমরা মেটিয়া বুরুজ আবার এগুলো কি করবে, তাই না? তো বলছে না, আমরা ছবি তুলিনি, আমাদের ছবি তোলাটা দরকার, মানে পাবলিসিটি দরকার ছিল না, আমাদের নিজেদের লোককে সচেতন করবার জন্য দরকার ছিল। তো এগুলো হয়েছে। আমি যখন শুরু করি, ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ তো চলছে, বড় বড় প্ল্যাকার্ড, বয়কট ইসরায়েল, এবং ইসরায়েলি একদম, এটা কিন্তু অনেকে জানে না। আচ্ছা, এবং আমি অনেকের বাড়িতে, জিতেন্দার বাড়িতে ইন্টারভিউ করতে গিয়ে দেখছি হামিদ রশিদ বলে একজন আছেন, ওনার একদম মেন রোডে একটা জেরক্সের দোকান, হামিদ ভাই অসম্ভব সাহায্য করেছেন। আমি দেখছি যে একটা প্ল্যাকার্ড টাঙানো, কি কি প্রোডাক্ট বয়কট করতে হবে, ইসরায়েলি প্রোডাক্ট, এবং সেটা দেখে আমার মনে হচ্ছে কি জানি না, আমরা আমাদের প্রাত্যহিকে ম্যাগি, গার্নিয়ার, কোকা কোলা, মানে কি এরিয়াল সার্ফ পালাবো কোথায়, নেসলে, নেসক্যাফে সবই তো ব্যবহার করি। তো এই কেন এই কথাগুলো বলছি, এই যে সচেতনতা, রাজনৈতিক সচেতনতা, জানা, অজ্ঞতা, হ্যানা ত্যানা, আমরা ধরে নি এই অঞ্চলের মানুষ কি আর জানবে, এরা কি আর পারবে, এরকম নয় তো ব্যাপারটা। এবং তারা বলে যে হ্যাঁ, আমরা রাত্রিবেলা সারাদিন কাজের পর প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় গিয়ে লোকজনকে বলেছি বয়কট করতে, কারণ দোকানদারের তো বিজনেসের ব্যাপার না, তুমি আজকে বলে দিলে এটা আমি দোকান থেকে বিক্রি করবো না, পাশের দোকানে চলে যাবে। তারা কিন্তু মানে বিপুল সংখ্যায় জিনিস বয়কট করতে পেরেছেন। এবার দেখো, এই খবরগুলো বাইরে বেরোচ্ছে না, সেইখান থেকে আমার কাজটা, আমার মানে আমি প্রতিকূলতার সূত্রে কথা বলতে গিয়ে এই জন্য বললাম যে আমি তো ঢুকেছিলাম নবাব সম্পর্কে জানতে, আমি বুঝলাম যে আমার জানার জায়গাটা এখনো সেটা আছে, কিন্তু সেটা জানতে গিয়ে আমার স্কোপ এবং স্কেপটা খুলতে হবে। ফলে তার পরবর্তীকালে আমি বলতে শুরু করি মেটিয়া বুরুজ নিয়ে কাজ করতে চাই, আপনি একটু আপনাদের ইতিহাসটা আমাকে বলুন। এবং এই যে আপনি বলুন, আমি বলুন আপনার যেটা কমফোর্টেবল। ফলে আমি প্রশ্নপত্র নিয়ে কোনোদিনই যাইনি, কিন্তু প্রথম প্রথম শুধু প্রশ্নগুলো আস্তে আস্তে লিমিটেড বুঝতে পেরেছি যে এইভাবে কথা বলি। উনিও তো মানে আমার নবাবী ইতিহাস, আমি তো সাধারণ মানুষ, আমি বন্দরে কাজ করি, আমি গার্মেন্টে কাজ করি, আমার ইতারের দোকান আছে। নবাবকে জানি কেন, মামবাড়া আছে বলে, কারণ মোহররাম আছে বলে, অবশ্যই। তার বেশি তো আপনি তো একটা এক্সপার্ট, মানে একটা এক্সপার্ট জায়গা থেকে প্রশ্ন করছেন। নাচ, আমরা কি জানবো তার সম্পর্কে, আমরা সাধারণ মানুষ, আমরা ভাই নাচি না, এখানে নাচ টাচ নেই। তাহলে কিন্তু নবাব তো নাচতেন, উনি তো কলাইসিয়া বলে উনি তো নবাব ছিলেন, অর্থাৎ ওনার তো লাইসেন্স, হি ওয়াজ এন এলিট, হি ওয়াজ এ নবাব আফটার অল। সাধারণ মানুষ, দেখো এইটা কথা বলতে গিয়ে আমি একটা হিন্ট পাচ্ছি আমার রিসার্চে, তাহলে নবাবী কালচার হয়তো কোথাও ওই দরবারি সীমাবদ্ধ থেকে গেছে, সাধারণ মানুষের মধ্যে বেরোয়নি সেটা। তো সেখানেতে যত আমি বলেছি যে আমি আপনাদের ইতিহাসটা বলুন, আপনাদের কথা বলুন, এই যে অঞ্চল, সেখান থেকে কিন্তু অঞ্চলের ইতিহাস তারা বলতে শুরু করছেন, সেখান থেকে তাদের জীবনের ইতিহাসটা। এইটা যে মুহূর্তে হয়েছে, চায়ের দোকানে গল্প হয়েছে, পানের দোকানে গল্প হয়েছে, ঘুড়ির দোকানে গল্প হয়েছে, জেটিতে যেতে যেতে গল্প হয়েছে। ফলে সত্যি কথা বলতে প্রতিকূলতায় প্রথম দিকে একবার দুবার তারা কেন ছবি তুলছেন, কি করছেন, এবং আমার মনে হয় সেটা জিজ্ঞেস করার অধিকার। তারা কিন্তু ভায়োলেন্স এক ফোঁটা আমি দেখিনি, বন্ধ করে দিয়েছেন, কাজ করতে দেব না, এরকম কখনো হয়নি। ওই যে বললাম, তাদেরও বুঝে নিতে হয়েছে যে দিদি কেন আসছেন। আমি কোনো প্রথম দিকে মানে সপ্তাহে একদিন যেতাম, কখনো কখনো সপ্তাহে 4 দিন গেছি। ফলে এই যে লাগাতার আমি যাচ্ছি এবং ক্যামেরায় নিয়ে না, কিছু নিয়ে না, খাতা নিয়ে গল্প করছি, দিদি তুমি বলো, তোমার যেভাবে বলতে সুবিধা হয়, যেটা তোমার কমফোর্টেবল সেটা বলবে। এটা আরেকটা যে আমরা অনেক সময় আমাদের তথ্য জোগাড়ের জন্য আমরা সামনের লোকটিকে বলতেই হবে বা কোনো একটা ভাবে, আমি কিছু বের করে নিতে চাইছি না, আমি আপনাদের সম্পর্কে জানতে চাইছি, কারণ অনেকে জানেন না। এবং আমি কত্থক শিল্পী, কত্থক কথাটা বলাই হয় যে কথা কহেছো কত্থক, গল্প বলা, আমার তো গল্প বলা কাজ। আমার লেখায় বা আমার নাচে যদি আপনাদের গল্পটা আমি বলতে পারি, যে মেটিয়া বুরুজ থেকে মানে একভাবে কত্থক শুরু হয়েছে, বলে আমার নাচের ক্লাসে কোনো বন্ধুকে তো আমি পাইনি মেটিয়া বুরুজ থেকে আসতো, কিন্তু মেটিয়া বুরুজের কোনো বন্ধু না থাকলে
থাকলে আমার নাচটা হতো না। আমার বাবাকে আমি যখন জিজ্ঞেস করছি তুমি এত দীর্ঘদিন ধরে তবলা বাজিয়েছো, তোমার কোনো ছাত্র বা কোনো বন্ধু মেটিয়া বুরুজ নেই ম্যাপে। গুরুজিকে যখন জিজ্ঞেস করছি শান্তিপুর থেকে আসছে শিখতে, অন্য রাজ্য থেকে শিখতে আসছে, কিন্তু মেটিয়া বুরুজের রেফারেন্সই নেই। কিন্তু তারা না থাকলে সেই কোটি মানে সেই 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 ডান্সাররা, সেই মিউজিশিয়ানরা, সেই লোকজন না থাকলে তো আমি এখানে দাঁড়াতে পারি না এসে। তারা ছিলেন কোথাও, তারা প্রায় হাওয়ায় উবে গেছেন, তাদের কথা আমরা মনে রাখিনি। ফলে সেই জায়গা থেকে প্রতিকূলতা বলতে প্রথম আমাকেও নিজেকে রিভিউ করতে হয়েছে, আমি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করব, আমি নিজেকে কিভাবে প্লেস করব যাতে তারা আমার সঙ্গে কথা বলতে কমফোর্টেবল বোধ করেন। তো এটাই বলবো আমি। এবার যেটা শেষ প্রশ্ন রাখবো সেটা হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে আমরা ইতিহাস নিয়ে গল্প করলাম, ইতিহাস তো গল্পই আসলে, এই যে মেটিয়া ব্রুজ নিয়ে কথা বলছি, এই যে আমাদের কলকাতার ভেতরে এই এতগুলো জায়গা যেগুলো জানি না এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু এদিকে আমরা কিন্তু মানে ঘাট বলতেই চাপাতলা ঘাট, মানে ওই বাগবাজার চাপাতলা ঘাটকে ভেবে নিচ্ছি আমরা। কোথাও কলকাতায় ঘুরতে যাবো বললেই, ময়দানকে কিংবা আড্ডা দিতে যাবো বললেই সদনকে মানে ইয়ে করে নিচ্ছি। এই যে একটা একপেশে ইতিহাস কলকাতার, মনে হয় না যে এই ইতিহাসের ভাঁজে কোথাও গিয়ে এগুলো লুকিয়ে পড়ছে এবং আমাদের জানাটাও সংকীর্ণ হচ্ছে? এবং এই যে আজকের যুগে, আমিও একজন আজকের যুগের মেয়ে, আমি কলেজে পড়ছি, কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে এই যে জেনারেশন তারা হয়তো জানতে আগ্রহীই নয়, বা এই ইতিহাসটা যে লুকিয়ে যাচ্ছে, এই যে আমরা কয়েকজন কাজ করছি বিষয়টা নিয়ে, যে খুব কাজ হচ্ছে সেরম তো নয়, কোনোভাবে এগুলো হারিয়ে যেতে পারে বা কোনোভাবে এগুলো আর সামনেই না আসতে পারে, এটার কি কোনো আশঙ্কা থাকছে? বা এই একপেশে ইতিহাসটা এটাই একেবারে আধিপত্য চালিয়ে নেবে, এরকমও কি কোনো আশঙ্কা মনে আসে কখনো? গুরুত্বপূর্ণ এবং ট্রিকি একটা প্রশ্ন। দেখো আমি না আশাবাদী, এই ক্ষেত্রে হারিয়ে ঠিক যায় না, চাপা পড়ে যায়, কোনো একটা ভাবে ফিরে আসবে না। আমি তোমাকে বলছি, অবশ্যই আমি যখন আইএফ এর প্রজেক্টটা মানে আইএফএ পেয়ে গেছি, জেনে গেছি, এবার একদম যখন কন্ট্রাক্ট সাইন করছি, কাগজপত্র কাজ হচ্ছে, আমার একদম মনে আছে এটা, সেই সপ্তাহেতেই ওই ঘোষণাটা আসে যে এনসিইআরটির পাঠ্যপুস্তক থেকে মুঘল ইতিহাস বাদ পড়লো। এবার আমার তখন দাঁড়িয়ে মনে হয় যে আরে বাস, এটাই তো কাজ করার সময়। হ্যাঁ, এটা ঠিক, এটা একদমই ঠিক যে যেভাবে কোয়েরশন শুধু না, একদম মানে সরাসরি মেরে দেয়া, আওয়াজ বন্ধ করে দেয়া, ইতিহাস মানে একদম জাস্ট ইরেজ করে বিকৃত ইতিহাস লেখা, এটা চলছে, এটা চলবেও বেশ কিছুদিন, কারণ আমরা সেরকমই একটা ফ্যাসিস্ট রাজত্বে বাস করছি, এ নিয়ে কোনো দ্বিধা নেই। আবার সেই জন্যই আমার মনে হয় যে তুমি আমাকে বলছো বেশি লোক কাজ করছে না, কখনোই এসব বিষয় এরকম হবে না যে 2000 লোক নেমে কাজ করতে শুরু করবে, কিন্তু তা বলে কি এটা যেটা হারিয়ে যাবে না, এটা না কোনো একটা মানে চাপা পড়ে। যে মেটিয়া বুরুজে নাচের স্কুল নেই তা নয়, আমি যেভাবে নাচের স্কুলকে ভাবি যে ব্যানার দেয়া থাকবে, নেই, আই এম শিওর আছে। 18 মাসে এই যে আমাকে লোক বলছে আছে দিদি, আমরা না ঘুঙুরের আওয়াজ পেয়েছি বোধহয় হিন্দু পাড়াগুলোতে, মনে হচ্ছে ওখানে। আসলে কেউ কেউ নিজের বাড়িতে না একটা ধরো নিচের ঘরে একটা ক্লাস করে বন্ধ করে দিচ্ছে, তার ভিজিবিলিটি নেই বলে প্রেজেন্স নেই তা তো না, সে আছে, ভিজিবল করা হয় কিছু ফোর্সের দ্বারা, কিছু ক্ষমতার দ্বারা। ফলে এই যে ইতিহাসগুলো 2000 লোক কাজ করছে না, 20 জন কাজ করছে। ফলে এই যে তুমি আমার সঙ্গে আড্ডা মারলে, তুমি তো আজকের আগে আমার সঙ্গে তো সেই কবে দেখতে এসেছিলে এক্সিবিশনটা, আমি জানিও না, অনেকেই দেখতে এসছেন এক্সিবিশন, তারা অনেকে, প্রথম কথা এক্সিবিশন যারা দেখতে এসছেন 3 দিনে প্রায় 300-র কাছাকাছি, অনেকে বলেছেন যে ওই যে আমরা জানতাম না মেটিয়া বুরুজ আছে। 2-3টে মেয়ে আমার মনে আছে, আমার কাছে ফিডব্যাকে লেখাও আছে, তারা ওই হেরিটেজ ওয়াক, ট্যুরিজমের সাথে যুক্ত, তারা বলে আমরা এটা ইনকর্পোরেট করলাম। এবার সেটা সংখ্যায় 2 জন, কিন্তু সেই 2 জন থেকে আরো 2 জন জানবে। ফলে এই যে পডকাস্টটা, এই যে ভিডিওটা 10 জন দেখুক, 20 জন দেখুক, সে 20 জন থেকে ইন্টারেস্ট, স্লো প্রসেস, আমি এই সম্পর্কে আশাবাদী। হ্যাঁ, স্লো প্রসেস মানে ঠিক যে দ্রুততার সাথে যে জোরালো ভাবে জিনিসপত্র বন্ধ বা মুছে ফেলা হচ্ছে, ঠিক তার বিকল্প বা তার পাশাপাশি ততটা ফোর্স হয়তো নেই বা ভিজিবল নেই, কিন্তু আছে। ফলত আমাদের কাজটা বোধহয় এই, তুমি আমাকে জিজ্ঞেস করলে আমি আরেকটা জায়গায় কোথাও আড্ডা দেবো, আমি কিন্তু এর মধ্যে মেটিয়া ব্রুজের এই তোমার সঙ্গে যে আড্ডাটা মারলাম, বিভিন্ন কলেজে বিভিন্ন স্কুলে প্রেজেন্টেশন দিয়েছি, আমি আরো দিতে থাকবো। ফলে আমার মনে হয় যে ওই যেটা তুমি বললে,
খাতায় লেখা থাকবে না, পাঠ্যপুস্তক থেকে লেখা থাকবে না, প্ল্যাকার্ড বদলে যাবে, নাম সে তো এলাহাবাদ প্রয়াগরাজ হয়ে গেছে এখন আমরা জানি। হ্যাঁ, এবং অনেক কিছুই নাম বদলে ফেলা যাচ্ছে, মুছে ফেলা হচ্ছে। স্মৃতিতে টিকিয়ে রাখার জন্য মনে করানো, এবার আমরা যারা ইন্টারেস্টেড হচ্ছি এইভাবে, কেউ গান করে, কেউ নেচে, আমাদের পাশাপাশি গল্প বলে যেতে হবে। এবার কে কোন ফর্মে গল্প বলবে সেটা তার ব্যাপার। যে সাদিক একটা বই লিখলো, ফারুকদা একটা বই লিখলেন, আমরা এই পডকাস্ট করছি, আমার ইচ্ছে আছে এখান থেকে, আমি তো অ্যাকচুয়ালি ডান্সার, আমি তো চেয়েছিলাম একটা প্রোডাকশন পারফরমেন্স তৈরি করতে, আমি নিশ্চয়ই করব, যবেই হোক। ফলে আমাদের কাজ এটা, এবং আমার এটা মনে হয় না জানো তো যে আজকের জেনারেশন দেখতে চায় না, শুনতে চায় না। হ্যাঁ, আমাদের সবারই অ্যাটেনশনের খুব খারাপ অবস্থা, আমরা সবসময় রিল দেখছি, এটা না কি বলবো বলতো, এটা এক ধরনের আবারও পারস্পরিক, মানে আমরা তো দেখছি এটা, আমরা ভাববো কেন অন্য। কিন্তু এই যে তুমি এসছো, বা যে ছাত্রছাত্রীরা আমার সঙ্গে কথা বলতে আসে, তারা অনেকেই, দিদি এটা জানতাম না তো, ওমা তাই, এটা কিন্তু, ফলে এটা ওই দুতরফা, আমি বললাম তার ইন্টারেস্ট জাগলো, আমি কখনোই না বললে কখনোই ইন্টারেস্ট জাগবে না। ফলে এই জায়গা থেকে মানে the only way to do it is to do it, মানে করে যেতে হবে আর কি, এটাই বলবো আমি। সালাতুল মেরাজুন মোমেনিনা, জানতে হয় না মাঝে